যারা আমাকে চেনেন না তাদের জন্য বলছি, আমি তাসমিম আলম তৃষ্ণা। বর্তমানে কাজ করছি সেবা থেরাপি সেন্টারে এবিএ থেরাপি প্রোগ্রাম সুপারভাইজার হিসেবে। আম, আমাদের এই ছোট্ট ওয়ার্কশপে যারা সুন্দর মতো টাইমলি এসেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর যারা হচ্ছে সার্টিফিকেট চাচ্ছেন তারা প্রত্যেকটা জিনিস একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনাদের জন্য কিছু জিনিস থাকছে। আপনাদের জন্য কিছু জিনিস থাকছে যেটা অ্যাকচুয়ালি ওয়ার্কশপটা যারা সার্টিফিকেট চাচ্ছেন তাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, আদারওয়াইজ হলো আপনি হচ্ছে ওই সার্টিফিকেট পাবেন না। আপনাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, যারা আমরা সার্টিফিকেট নিতে চাচ্ছি তারা প্লিজ। আচ্ছা। আর ওয়ার্কশপটা অ্যাকচুয়ালি রেকর্ড করা যাবে না, শুধুমাত্র আমি রেকর্ড করব। কাইন্ডলি আপনাদের কোয়েশ্চেন থাকলে আমাকে করবেন। আমি যখন হচ্ছে মানে যেখানে আপনাদের প্রবলেম হবে আমি লাগলো এটা ব্রেকডাউন দিয়ে আবার বলবো, কোনো সমস্যা নাই। সো আমাদের ওয়ার্কশপটা কন্ডাক্ট করার উদ্দেশ্য হলো, এবিএ থেরাপি বাংলাদেশে মোটামুটি নতুন, বাহিরের দেশে অনেক পুরনো থাকলেও বাংলাদেশে একটা নতুন বা কাইন্ড অফ অনেকেই আমাদের ধারণা স্পষ্ট না যে এবিএ থেরাপিতে আসলে কি কি বিষয় নিয়ে কাজ করা হয়। যার জন্য ওয়ার্কশপটা রাখা, যাতে আমরা সবাই ভালো মতো বুঝতে পারি যে এবিএ থেরাপিটা কি। ফারজানা আপু, জি আপু বলেন, কি বলতে চাচ্ছিলেন? ও আচ্ছা, হাত উঠেছে তো এই জন্য ভেবেছি। ওকে। আমি আবার বলে রাখছি, যারা সার্টিফিকেট নিতে চাচ্ছি তারা একটু মনোযোগ দিয়ে শুনবো। আপনাদের জন্য মাঝখানে দুইটা কোড নাম্বার আছে, ওই কোড নাম্বার না দিলে কিন্তু আমরা সার্টিফিকেট ইস্যু করতে পারবো না। তাই যারা সার্টিফিকেট নিতে চাচ্ছেন শুরু থেকেই বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোড নাম্বার মিস হয়ে গেলে কিন্তু আমরা এটা আর পাবো না। সো কাইন্ডলি যারা সার্টিফিকেট নিতে চাচ্ছেন আজকের ওয়ার্কশপ থেকে, সিইউ সার্টিফিকেট বা কন্টিনিউইং এডুকেশনের সার্টিফিকেট, তারা একটু মনোযোগী থাকবো। ওকে। আম, আচ্ছা। আহ, পরিচয় শুরুতে দেই, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে অনার্স করেছি এবং এডুকেশনাল সাইকোলজিতে মাস্টার্স করেছি। বর্তমানে আমি সেবা থেরাপি সেন্টারে কাজ করছি এবিএ থেরাপি প্রোগ্রাম সুপারভাইজার হিসেবে, এবং আমি কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। তো সামনে যাই, হোপফুলি আপনাদের কোশ্চেনের উত্তর দিতে পারবো আরো সুন্দর। ওকে, আজকে আমাদের ওয়ার্কশপের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এবিএ থেরাপি কি, এবিএ থেরাপির মিথ গুলো এবং ফ্যাক্ট গুলো নিয়ে একটু ডিটেলস আপনাদের সাথে আলোচনা করা। বিহেভিয়ারটা কি, টার্গেট বিহেভিয়ার অ্যাকচুয়ালি আমরা কিভাবে সিলেক্ট করি, আপনারাও যাতে আপনাদের বাচ্চাদের টার্গেট বিহেভিয়ার গুলো সুন্দরভাবে সিলেক্ট করতে পারেন। এবং টার্গেট বিহেভিয়ারের সাথে খুব ইম্পর্ট্যান্ট আর একটা স্কিল হলো প্রি রিকুইজিট স্কিল, এটা নিয়েও আমরা ইনশাল্লাহ অনেক সুন্দর করে কথা বলবো। আর একটা জিনিস হলো এবিএ থেরাপি দেখতে অ্যাকচুয়ালি কেমন, বা এবিএ থেরাপিটা আসলে দেখতে কেমন, এটা অনেকে মনে করে, এক একজন এক একটা মনে করে। সো ওই জিনিসটা নিয়ে একটু সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার ইচ্ছা আছে। এবিএ থেরাপির সাথে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ভার্সেস কাউন্সিলিং, এই দুটোর মধ্যে পার্থক্য কি, এই দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। এবিএ থেরাপি কিভাবে শুরু হচ্ছে এবং কিভাবে কন্টিনিউ হয়, একটা ইথিক্যাল এবিএ থেরাপি সেশন দেখতে আসলে কেমন, সেই জিনিসটাই আপনাদেরকে প্রপার ধারণা দেওয়া। যেটা আমি শুরুতেই বলেছি যে এবিএ থেরাপি বাংলাদেশে নতুন বলে অনেক বেশি ম্যাল প্র্যাকটিস হয়, যার জন্য আসলে আহ আপনাদেরকে অ্যাওয়ার করা বা আপনাদেরকে জিনিসটা যতটা সম্ভব এডুকেশন দেওয়াটাই হচ্ছে অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আমার দায়িত্ব। তো সেই জায়গা থেকেই আমরা চেষ্টা করছি যে মান্থলি আপনাদের সাথে বসা বা একটু অ্যাওয়ারনেস এর কাজটা করা। আর একটা জিনিস হলো বিহেভিয়ার অ্যানালিস্ট এবং বিহেভিয়ার থেরাপিস্টের রোলটা কি। একটা এবিএ থেরাপিস্ট আমি নিব, সেখানে বিহেভিয়ার অ্যানালিস্ট বা কি, বিহেভিয়ার থেরাপিস্টের কাজটা বাকি, এটা আসলে কি, ওদের কাজটা কি। আচ্ছা, এবিএ থেরাপির সার্টিফিকেশনের বোর্ড নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। এবং আমাদের মধ্যে যারা আমরা এখানে এসেছি তারা যদি কেউ সার্টিফাইড হতে চায়, প্রথমত হলো এবিএ থেরাপি প্রফেশনে আপনারা যে কেউ যখন তখন আসতে পারেন, এটা সবার জন্য ওপেন, এমন কোনো। আপু জি জি প্লিজ। আপু কোড নাম্বারের ব্যাপারটা বুঝলাম না। আপু, কোড নাম্বার সামনে আসবে, আপনারা যারা সার্টিফিকেট নিবেন একটু মনোযোগ দিয়ে শুনলে কোড নাম্বার স্লাইডে লেখা থাকবে, ওইটা একটু ওকে। লিখে রাখবেন যে কোড নাম্বার ওয়ান কত ছিল, টু কত ছিল, ওটা আমি ওকে। বলি। আচ্ছা। আর একটা জিনিস হলো, অনেকেরই ধারণা থাকে বা মিসকনসেপশন থাকে যে সাইকোলজিতে না পড়লে মনে হয় এবিএ থেরাপি অ্যাপ্লাই করা যায় না। ব্যাপারটা এরকম না। এবিএ থেরাপিতে বেসিক্যালি আমরা একটা বাচ্চার বিহেভিয়ার নিয়ে কাজ করি। আপনি ট্রেনিং করে সুপারভিশন নিয়ে যে কেউ আপনার এই প্রফেশনে শিফট হতে পারেন, সো এটার ক্ষেত্রে এরকম কোনো নিষেধ নাই যে এই ব্যাকগ্রাউন্ডের মানুষ আসতে পারবেন না বা ওই ব্যাকগ্রাউন্ডের মানুষ আসতে পারবেন না। কথা হলো যে আপনি পর্যাপ্ত মানে পর্যাপ্ত ট্রেনিং এবং সুপারভিশন থাকলে আপনি ডেফিনেটলি কাজ করতে পারবেন এই প্রফেশনে। তো এখানে যে কেউ চাইলে, অকুপেশনাল থেরাপিস্টরা চাইলেও এবিএ থেরাপিস্ট হতে পারবেন,
সাথে সাথে স্পিচ থেরাপিস্ট চাইলেও এবিএ থেরাপিস্ট সাথে করতে পারবেন, সাইকোলজিস্টও হতে পারবেন, প্যারেন্টসও হতে পারবেন। এই প্রফেশনটা সবার জন্য ওপেন, কারণ এখানে বেসিক্যালি আমরা একটা মানুষের বিহেভিয়ার নিয়ে কাজ করছি, এবং বিহেভিয়ার ইজ সামথিং যেখানে আপনি একটা বক্সের মধ্যে আটকে রাখতে পারবেন না, যেটা শুধু আমার সাবজেক্ট। হ্যাঁ, সাইকোলজিতে থাকলে মেবি আপনাদের জন্য কিছু ক্ষেত্রে সুবিধা হবে, বাট ইট ডাজন্ট মিন যে আপনি অন্য সাবজেক্টের হলে কাজ করতে পারবেন না, বিকজ অফ এটা সামথিং রিলেটেড টু, সবার সাথে রিলেটেড। বিহেভিয়ার এমন একটা জিনিস যেটা সবার সাথে রিলেটেড। আর একটা জিনিস হলো, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট অর্গানাইজেশনের 40 ঘন্টা ট্রেনিং এবং হচ্ছে কন্টিনিউইং এডুকেশন বা সিইউ দেওয়ার জন্য অ্যাপ্রুভড, তো আপনাদেরকে হলো কিভাবে আইবিটি বা আইবিএ হতে হয় এই জিনিসগুলো নিয়ে আর একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের ওয়ার্কশপের মাধ্যমে, সো দ্যাট আপনারা জিনিসগুলো বুঝতে পারেন যে আসলে কতটা আহ, মানে কিরকম কষ্ট করে বা কিরকম প্রসেসে সার্টিফাইড হতে হয়। ওকে, নেক্সট হলো, dibilang. আচ্ছা, Kemudian hasagan lu ya hasagan dia nilai apa dari kaitan এবিএ থেরাপি কি? এবিএ থেরাপি হলো একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ, যেটা দ্বারা আমরা একটা বিহেভিয়ারকে বুঝতে পারি এবং বিহেভিয়ারের ইমপ্রুভমেন্টটা দেখতে পারি, এবং বিহেভিয়ারের সাথে পরিবেশের যে একটা মনে করেন যে প্রভাব আছে, সেই জিনিসগুলো আমরা যাতে সুন্দর মতো বুঝতে পারি, সেটাই হলো এবিএ থেরাপি। এবিএ থেরাপিতে মেইনলি হচ্ছে প্রিন্সিপাল অফ লার্নিং বা লার্নিং থিওরির ব্যাপার স্যাপারগুলো নিয়ে আমরা কোনো আনহেল্পফুল বিহেভিয়ার কমানো বা হেল্পফুল বিহেভিয়ার বাড়ানোর মাধ্যমে আমরা টোটাল প্রসেসটা কন্ডাক্ট করে থাকি। প্রথমত হলো এইখানে এবিএ থেরাপিটা হলো সায়েন্টিফিক। অনেকেরই ধারণা যে এবিএ থেরাপি সায়েন্টিফিক না, বাট এটা না, এবিএ থেরাপি হলো সায়েন্টিফিক। এবং আমরা একটা বাচ্চার বিহেভিয়ার, এখানে শুধু বাচ্চার কথা আমি স্পেসিফাই করছি কারণ আমি পার্সোনালি বাচ্চাদের জন্য ট্রেন্ড, বাট এবিএ থেরাপি কিন্তু আপনার এনিমেলের উপর হতে পারে, বড়দের উপর হতে পারে, অর্গানাইজেশনের জন্য হতে পারে। এবিএ থেরাপি এখন বেশ মানে ব্রডলি ইউজ করা হয়, যেহেতু আমরা এখানে বাংলাদেশে আমরা বাচ্চাদের পার্সপেক্টিভেই বেশি ইউজ করি বা ওই ক্ষেত্রেই এখনো নতুন, যার জন্য জিনিসটা ব্রেকডাউন দিয়ে আমি বলছি। তো মেইনলি হলো আনহেল্পফুল বিহেভিয়ার একটা বাচ্চার মধ্যে যে বলতে বুঝাচ্ছি, যেই বিহেভিয়ার গুলো আমরা চাচ্ছি না যে এই বিহেভিয়ার গুলো একটা বাচ্চার মধ্যে থাকুক। যেমন ধরেন, একটা বাচ্চা হচ্ছে কথা বলতে গেলে সাপোজ থুতু দিচ্ছে, কথা বলতে গেলে একজনকে খামচি দিচ্ছে, কামড় দিচ্ছে, এই বিহেভিয়ার গুলো যদি আমরা খেয়াল করি, এই বিহেভিয়ার গুলো কিন্তু একটা বাচ্চার জন্য আনহেল্পফুল একটা বিহেভিয়ার। সো আনহেল্পফুল বিহেভিয়ার গুলো কমানো ডেফিনেটলি, এবং হেল্পফুল বিহেভিয়ার, হেল্পফুল বিহেভিয়ার বলতে বোঝাচ্ছি যেই বিহেভিয়ার গুলো একজন বাচ্চার মধ্যে আমরা চাচ্ছি যে বাড়ুক। যেরকম ধরেন, একটা বাচ্চার মুখ শান্ত রাখা, একটা বাচ্চার কথাবার্তা বাড়া, একটা বাচ্চার হলো মনে করেন একাডেমিক স্কিল বৃদ্ধি পাওয়া। তো এই ধরনের স্কিল গুলো আমরা চাচ্ছি যে বাচ্চাদের মধ্যে বাড়ুক, কনভারসেশন স্কিল বাড়ুক। সো এই ধরনের স্কিল গুলো আমরা যখন বাড়াবো, তখন মেইনলি হলো আপনার হচ্ছে এবিএ থেরাপির আমরা বিহেভিয়ারটা বাড়াচ্ছি, আর যেই বিহেভিয়ার গুলো আমরা চাচ্ছি না সেই বিহেভিয়ার গুলো সিম্পলি আমরা কমাচ্ছি। বিহেভিয়ার বাড়ানো প্লাস কমানো, এই দুইটা সাইড নিয়ে কাজ করাই হলো এবিএ থেরাপির মেইন অ্যাপ্রোচ। ওকে, আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, আপনারা যারা এখনো জয়েন করছেন, আমি আবার একটু বলি, সেটা হলো যারা আমরা সার্টিফিকেশনটা নিতে চাচ্ছি এই ওয়ার্কশপটা করে, তারা কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনাদের জন্য সামনে কোড আসবে। কোডগুলো সাবমিট না করলে কিন্তু সার্টিফিকেট আমরা পাবো না। কারণ হলো, আপনি জয়েন করে শুনছেন কিনা আমার কাছে কিন্তু কোনো এভিডেন্স নাই। আপনি যদি আমাকে কোড সাবমিট করতে পারেন, তখন আমরা বুঝে নিব যে আপনি আমাদের সাথে পুরো টাইম ছিলেন। ওকে, ওকে, আচ্ছা। এবি এর কোর কিছু প্রিন্সিপাল আছে বা নীতি আছে। নীতিগুলো যেরকম হলো, এবিএ তে সাধারণত আমরা একটা বাচ্চাকে পজিটিভ রেইনফোর্সমেন্ট দিয়ে থাকি, যাতে একটা বিহেভিয়ার বারবার হয়। এখন এখানে একটা কথা আছে, আমরা অনেকেই না রেইনফোর্সমেন্ট এবং রিওয়ার্ডের মধ্যে একটু গুলিয়ে ফেলি। রেইনফোর্সমেন্ট এমন একটা জিনিস যেটা একটা শিশুর আচরণকে ভবিষ্যতে বাড়াবে, এবং রিওয়ার্ড এমন একটা জিনিস যেটা দিলে একটা শিশুর আচরণকে ভবিষ্যতে বাড়াবে না, কাজ হবে বাট এটা ভবিষ্যতে বাড়াবে না। সো আমরা যখন একটা বাচ্চার সাথে কাজ করি ফ্রম এবিএ সাইড, তখন আমরা রেইনফোর্সমেন্টটা সিলেক্ট করার ক্ষেত্রে খুব সাবধানে সিলেক্ট করি, বা বলতে পারেন খুব কেয়ারফুলি সিলেক্ট করি, ডাটা বেসড ভাবে সিলেক্ট করি, সো দ্যাট আমরা বুঝতে পারি যে বিহেভিয়ারটা ইন ফিউচার সামহাউ বাড়বে। এটা হচ্ছে পজিটিভ রেইনফোর্সমেন্টের প্রধান ব্যবহার। আর একটা জিনিস হলো, এবিএ থেরাপি যারা ইথিক্যালি প্র্যাকটিস করবে, ওরা ডেফিনেটলি ডেফিনেটলি ডাটা ড্রাইভেন হবে। ওদের কাছে আপনার হচ্ছে ডাটা থাকবে যে বেসিক্যালি কি কাজ করছে, কোন কোন গোল নিয়ে কাজ করছে, কোন কোন গোলের কতটুকু ইমপ্রুভমেন্ট হলো।
এবং আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো এবিএ থেরাপি কিন্তু প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা আলাদা প্ল্যান করা হয়। এরকম না যে আপনি 10টা বাচ্চা দেখছেন 10টা বাচ্চার একই প্ল্যান, একই ম্যাটেরিয়াল, এরকম না। এক একটা বাচ্চার জন্য এক একটা প্ল্যান, এক একটা বাচ্চার জন্য এক এক ম্যাটেরিয়াল ইউজ করে কাইন্ড অফ ইন্ডিভিজুয়ালাইজড আমরা ইউজ করে দেন এবিএ থেরাপিটা আমরা বেসিক্যালি কন্ডাক্ট করে থাকি। ওকে। আচ্ছা, এবিএ থেরাপির কি টেকনিকের মধ্যে যেটা হলো সেটা হলো টাস্ক অ্যানালাইসিস। টাস্ক অ্যানালাইসিস শুনতে কঠিন লাগলো, আমি একটু সহজ করে বলি। একটা বড় একটা কাজকে আমরা ছোট্ট 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 কাজে ভাগ করি। সেটা কিরকম, যেরকম ধরেন একটা বাচ্চার হাত ধোয়া নিয়ে আমি কাজ করব। হাত ধোয়া আমাদের কাছে মনে হবে অনেক বেশি সহজ, কিন্তু হাত ধোয়ার কাজগুলোকে যত ছোট ছোট কাজে ভাগ করা যায়, যেমন ধরেন ট্যাপ অন করা, ট্যাপ অফ করা, টিস্যু নেওয়া, সাবান নেওয়া, তারপরে হলো হাত রাব করা, এরকম ছোট 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 কাজে ভাগ করাটাই হলো টাস্ক অ্যানালাইসিস। আমরা এবিএ থেরাপিতে একটা বাচ্চাকে যে কোনো ধরনের স্কিল শিখাতে গেলেই আমরা ছোট ছোট কাজে ভাগ করি। যেরকম ধরেন এটা তো গেল হচ্ছে হ্যান্ড ওয়াশের ক্ষেত্রে। যদি এরকম হয় যে একটা বাচ্চাকে আমরা লিখা শিখাচ্ছি, তখন সেটাকেও আমরা ওই অনুযায়ী ছোট ছোট কাজে ভাগ করি। যেরকম ধরেন একটা বাচ্চা আমার কাছে এসেছে, সাপোজ ধরেন বাচ্চার ফাইন মোটর স্কিল নাই, তো প্যারেন্টস চাচ্ছে যে আমরা বাচ্চাটাকে লেখা শিখাই, তখন কিন্তু আমরা সবার আগে ফাইন মোটর স্কিলে যাব। যেমন আমার কিছু কিছু বাচ্চা আছে, ওদের ফাইন মোটর স্কিলে কাজ করতে গেলে দেখা যায় যে এই ফিঙ্গারটা বেশি একটা ইউজ করতে চায় না, ইন্ডেক্স ফিঙ্গার। তো আমাদের এখানে কাজ হলো তিনটা আঙ্গুল যাতে সমানভাবে ইউজ করে। দেখেন, আবার একটা কথা বলি, এটা আমরা কিন্তু অকুপেশনাল থেরাপিস্ট না, আমরা সেন্সরির কোনো কাজ পারি না। জাস্ট বিহেভিয়ারের সাইডে সো দ্যাট ও তিনটা ফিঙ্গার কিভাবে ইউজ করবে কাইন্ড অফ ওই জিনিসটার দিকে আমাদের ফোকাস করা, এটা হচ্ছে আমাদের কাজ আমাদের প্রফেশনাল থেকে। সো আমাদের আচরণগত বৈশিষ্ট্য হলো ও তিনটা ফিঙ্গার ইউজ করবে। আমরা কিন্তু অকুপেশনাল থেরাপি বা সেন্সরি এই ধরনের কোনো জিনিসই আমরা জানি না, আমরা জাস্ট যেটা দেখতে পারি, যেটা ডাটা নিতে পারি, যেটার মেজারমেন্ট নেওয়া যায়, সোজা কথায় আমরা ওই ধরনের জিনিসগুলো বেস করে আমরা ছোট 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 গোলে ভাগ করে তারপরে আমরা হচ্ছে গোলগুলো ফিল আপ করার মাধ্যমে আমরা একটা বড় কাজ অর্জন করে থাকি। এবং একটু আগে আপনাদেরকে বললাম যে পজিটিভ রেইনফোর্সমেন্ট বা রেইনফোর্সমেন্ট স্ট্র্যাটেজি ইউজ করে আমরা বাচ্চাদের সাথে কাজ করি। পানিশমেন্ট যে ইউজ করা হয় না তা না, পানিশমেন্টও কিছু বাচ্চার ক্ষেত্রে ইউজ করা হয়, বাট যতটুকু সেটা খুবই রেয়ার কেসে, খুবই রেয়ার কেসে, মনে করেন 100 জনের মধ্যে 3-4টা বাচ্চা বা একটা দুইটা বাচ্চা সেরকম। আর একটা ব্যাপার হলো এবিএ থেরাপির পানিশমেন্ট কিন্তু এরকম না যে আপনি ব্যাট দিয়ে বাচ্চাকে পিটাবেন বা চোখ দিয়ে গরম দেখাবেন। এবিএ থেরাপির পানিশমেন্ট সাধারণত কিরকম হয় সেটা নিয়ে একটু কথা বলার ব্যাপার আছে। এবিএ থেরাপির পানিশমেন্ট হবে যেরকম ধরেন একটা বাচ্চা একটা খেলনা দিয়ে খেলছে, আপনি সেই খেলনাটা নিয়ে যাবেন, যে তুমি এটা করো না এই জন্য তোমাকে আমি খেলনাটা দিব না। ওইখানের পানিশমেন্টের ধরন কিন্তু আমাদের বাংলাদেশি কালচারে যেই ধরনের পানিশমেন্টের সাথে আমরা ইউজ টু, ওই ধরনের পানিশমেন্ট আমরা ব্যবহার করি না। তো পানিশমেন্ট ইউজ করার আগে আমাদের যারা প্যারেন্টস আছি, প্রফেশনাল আছি, আমাদের এই পার্থক্যটা বুঝতে হবে। কারণ আমরা সাধারণত পানিশমেন্ট বলতে যা বুঝাই, এবিএ থেরাপির পানিশমেন্ট কিন্তু ওটা না, কারণ পানিশমেন্টের অনেক সাইড ইফেক্ট থাকে। তো সাইড ইফেক্ট যদি আপনি যদি একটা বাচ্চাকে বারবার বারবার পানিশ করেন, তখন দেখা যায় কি বাচ্চার মধ্যে অ্যাগ্রেশন বেড়ে যায়, জেদ বেড়ে যায়, বাচ্চা অহেতুক আরো অন্য আরো 8-10টা আনহেল্পফুল বিহেভিয়ার করা শুরু করে। সো পানিশমেন্ট ব্যবহার করব না আমরা কখনো, জাস্ট রেইনফোর্সমেন্ট স্ট্র্যাটেজি ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই। কিছু বাচ্চার ক্ষেত্রে পানিশমেন্ট ইউজ করা হয়, সেটাও কিরকম, যেরকম ধরেন একটা খেলনা দিয়ে খেলছে, আমরা ওই খেলনার এক্সেসটা বাচ্চাটাকে দিচ্ছি না, কারণ তুমি পার্টিকুলারলি এই কাজটা করছো না, এই জন্য তোমাকে আমি খেলনাটা দিচ্ছি না। এই টাইপের পানিশমেন্ট ইউজ করা হয়, আমাদের পানিশমেন্টের ধরনটাও একটু ডিফারেন্ট। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এবিএ থেরাপিতে অবশ্যই অবশ্যই ডাটা কালেকশন থাকবে, সো দ্যাট আপনি প্রোগ্রেসটা দেখতে পারেন যে একটা বাচ্চা 6 মাস থেরাপি নিয়েছো আসলে কতটুকু উঠেছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা দিক এবিএ থেরাপির হচ্ছে ডাটা কালেকশন প্রসিডিউরটা। ওকে। এতটুকুর মধ্যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাকে একটু বলবেন। ওকে, তাহলে আমরা সামনে যেতে পারি। আচ্ছা, এবিএ থেরাপির মধ্যে আসলে কি কি ইনক্লুড থাকে, অনেক কমন কোয়েশ্চেন। এবিএ থেরাপির মধ্যে ইনক্লুড থাকে হলো একটা আচরণকে ব্যবস্থাপনা করা, সোজা কথায় বিহেভিয়ার ম্যানেজমেন্ট বলতে যেমন ধরেন যেই একদম স্পেসিফিক কেসে আমাদের দেশে যেটা প্রচলিত, যে আচ্ছা ঠিক আছে বাচ্চা চিৎকার করছে, কান্না করছে, থুতু দিচ্ছে, খামচি দিচ্ছে, তার মানে বিহেভিয়ার ইস্যু, এবিএ থেরাপি লাগবে। ফাইন, হ্যাঁ এই কেসেও বিহেভিয়ার ম্যানেজমেন্ট করে থাকে, কিন্তু এখানে একটা কথা আছে। যদি এরকম হয় যে আমাদের বাচ্চাটা সেশন রুমে ওই বিহেভিয়ার করছে না, কিন্তু স্কুলে করছে, ঠিক আছে, তখন এই বিহেভিয়ার ম্যানেজ করা ততক্ষণ পসিবল হবে না যতক্ষণ আমরা সামনাসামনি ওই বিহেভিয়ার ঘটতে না দেখবো।
ঠিক আছে? সো স্কুলে যদি কোনো বিহেভিয়ার হয়, ডেফিনেটলি আমাদের ওখানে অবজারভেশনের দরকার আছে যে স্কুলে কি কারণে হচ্ছে। কারণ আমরা তো, টু বি ভেরি অনেস্ট, আমরা না দেখে কিন্তু বিহেভিয়ারের কাজ করতে পারবো না। আমরা সেই বিহেভিয়ার নিয়ে কাজ করতে পারবো যেই বিহেভিয়ারটা আমাদের সামনে ঘটে। অনেক প্যারেন্টস এরকম সেশন নিতে আসেন যে ও হচ্ছে স্কুলে এরকম করে, তো আপনার কাছে আমি সপ্তাহে একদিন পাঠাবো, আপনি হচ্ছে স্কুলের ওই বিহেভিয়ার ভ্যানিশ করে দিবেন। তো এটা কাইন্ড অফ আসলে পসিবল না। তখন আমাদের বুঝে আবার বলতে হয় যে দেখেন, বিহেভিয়ার যেটা আমি দেখতে পারবো না সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। আমাদের প্রথমত আচরণ কি হচ্ছে, স্কুলে হচ্ছে বা ধরেন কোনো গেস্ট আসলে হচ্ছে, ওই সেটিংটা বুঝতে হবে। আমরা আমাদের সাইড থেকে কি করতে পারবো, আমরা আমাদের সাইড থেকে কোন কোন দক্ষতার অভাবে বা কোন কোন স্কিলের অভাবে ওই আচরণটা ঘটতেছে সেটা শিখাইতে পারবো আমরা 1:1 সেশন রুমে। কিন্তু ওই সিচুয়েশনে গিয়ে ওইটা যে একদম 100% ম্যানেজ হয়ে যাবে ওটা দেখা ছাড়া এটা কিন্তু আসলে হবে না। তো এটা আসলে রিয়েলিস্টিক না, যার জন্য জিনিসটা বুঝিয়ে বলা। যেমন একটা এক্সাম্পল দিই, সাপোজ ধরেন একটা বাচ্চা হচ্ছে আহ ধরেন আমি কোনো জিনিস আমার যখন লাগে আমি চাইতে পারি না। এটা খুব কমন একটা জিনিস, আমার যখন কিছু লাগে আমি চাইতে পারি না, এবং এরকম বাচ্চা অনেক আমরা আসলে দেখি থেরাপিতে, যার জন্য বলা। তো আমি যখন গেস্টের সামনে যাই, গেস্টের সামনে ক্লাস করি। গেস্টের সামনে আমি যখন চিৎকার করছি, তখন কিন্তু গেস্ট হয় কি মাকে অনেক কি তাড়াতাড়ি দিয়ে দেয়, কারণ গেস্ট কি বলবে এটা নিয়ে মার একটা কনসার্ন থাকে। তো বাচ্চাটা কি শিখলো দেখেন, বাচ্চার দিকে তাকায় দেখেন, বাচ্চাটা শিখলো হলো আচ্ছা গেস্ট আসলে তো চিৎকার করলে মা তাড়াতাড়ি আমাকে দিয়ে দেয়, তাহলে গেস্ট আসলে আমি চিৎকার করবো, তাহলে আমি কোক পাবো। সাপোজ ধরেন আমি বাচ্চা, আমি কোক লাগবে এটা আমি বলতে পারছি না, এটা আমার জন্য অনেক কঠিন একটা কাজ। কিন্তু আমি এটা জানি যে গেস্ট আসলে বাসায় যখন কোক নিয়ে আসে, বড় বড় কোক, বড় বড় 7 আপ, বড় বড় ফান্টা, হোয়াট এভার, আমি তখন যদি চিৎকার করি আমাকে সাথে সাথে কোক দিয়ে দেয়। তো চিন্তা করেন, আমি কিন্তু তখন মেহমান আসলে আমি চিৎকার করব। আর অ্যাজ এ প্যারেন্ট আমার চিন্তা থাকবে আল্লাহ মেহমান আসছে, কি কি বলবে, ভাই তাড়াতাড়ি ওকে হচ্ছে কোক দাও, কোক দিলে ও থামবে, মেহমানরা ভালো বলবে, আমার মান সম্মান বাঁচবে। এটাই কিন্তু আমরা করি অ্যাজ এ প্যারেন্ট। আপু এটা একদম ভীষণই কমন সাবজেক্ট, প্লাস এটার জন্য হচ্ছে এক্স্যাক্টলি, মানে এই জন্যই টিচার এই আসলে জন্যই তাকে বলছি। এই অ্যালিগেশন গুলো দেওয়া হয়, মিস এটা ঠিক করে দেন, এটা ঠিক করে দেন, আসলে হ্যাঁ এটা হ্যাঁ কেন হ্যাঁ, হচ্ছে এইটা তারা এক্স্যাক্টলি, এই থ্রেডই করে জন্যই। না, হ্যাঁ যার হ্যাঁ, এই জন্য হচ্ছে জন্যই এই টিচার কথাটা সাফার বলছি করে। আর কি। থ্যাংক ইউ তো আপু, এক্সাম্পলটা খুবই ভালো ছিল। তো দেখা যায় কি দেখেন, এখন যখন এবিএ থেরাপিতে আসলো তখন কিন্তু সেশন রুমে কোনো কোক নাই, বাচ্চার কোনো বিহেভিয়ারও নাই। প্রফেশনাল বুঝতে পারতেছে না যে ওর আসলে ট্রিগারিং ফ্যাক্টরটা হয় কোথায়। সো অ্যাজ এ মা, ধরেন মা হিসেবে আমি, স্বাভাবিক ভাই সবার লাইফে এত স্ট্রেস, আমি এটা খেয়াল করি নাই যে ও হচ্ছে কোক দেখলে এরকম করে, বা আমি এটা খেয়াল করি নাই যে কোকটা খাওয়ার জন্য এরকম করে। কারণ এমনও হতে পারে যে আমাদের এক বাচ্চা কোক দেখে করে, আর এক বাচ্চা হলো আপনার কি বলে আহ অন্য কোনো খাবার দেখে করে, ওই খাবারটা হয়তো আমি সবসময় রান্নাও করি না, এই জন্য আমার মনেও থাকে না। রাইট? তো এটা কিন্তু অনেক বেশি জরুরি। আহ আগে বুঝতে হবে যে হচ্ছেটা কি, এবং প্রফেশনালদের, যারা এবি প্রফেশনাল আছে ওরা কিন্তু স্কুলে, তারপরে হলো আপনার বাসায় বিভিন্ন সময় আপনাদেরকে যদি ভিজিটও না করতে পারে, যারা আমাদের এখানে থেরাপি নেন তারা জানবেন, আমরা আপনাদেরকে কিন্তু এবিসি ডাটা ফিল আপ করতে দিই। কারণ আমাদের সেন্টারটা এখন অনেক ছোট, অনেক জায়গায় যে মানুষজন পাঠাবো ওই অবস্থা হয় নাই এখনো, বাট আমরা ডাটাটা ফিল আপ করতে দিই বা ভিডিও করে পাঠাতে বলে যে আপু ভিডিও করে পাঠান, তো দ্যাট আমরা একটু বুঝি যে ঘটনাটা কি ঘটছে। কারণ আমাকে আমাকে যদি বলেন আমি একটা প্রফেশনাল না, আমি কিন্তু এটা বলতে গেলে ইনফরমেশন আইদার অনেক বেড়ে যাবে অথবা কমে যাবে, অ্যাকুরেট ইনফরমেশন কিন্তু আসবে না। তো এই জন্য অনেক সময় বলি যে প্লিজ একটু ভিডিও করে পাঠান, বারবার ভিডিও করে পাঠান, নাহলে আমরা বুঝতে পারবো না। তো বিহেভিয়ার ম্যানেজমেন্টটা এই জন্য, আপনি যদি ওই সিচুয়েশনে আমাদের সামনে ঘটনাটা না ঘটে, তখন আমরা বুঝতে পারবো না যে বিহেভিয়ারটা আসলে ঘটছে কিভাবে, বা ঘটার পরে ও পাচ্ছে কি, আপনারা কিভাবে ম্যানেজ করতেছেন শর্টকাটে, এটা বুঝতে হবে পুরো সিনারিওটা, দেন কাজ করা শুরু করতে হবে। ইট ডাজন্ট মিন যে এবি ওয়ার্ক করে না, ডেফিনেটলি এবিএ কাজ করে, এবং এবিএ থেরাপিকে আপনার হলো গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বলে। কিন্তু কথা হচ্ছে যেই প্রসেসে আগাতে বলছি আমরা, সেই প্রসেসে না আগালে তখন আপনি রেজাল্ট পাবেন না। ওকে। কৃষ্ণাপু, জি 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 আপু। বাচ্চা ঘুমানোর জন্য যে বাজে রকমের বিহেভিয়ার গুলো করে, যে ঘুম ধরছে, সেক্ষেত্রে এটা কি বিহেভিয়ারের অংশ? আপু ঘুম, আপনি আরো একটু স্পেসিফাই করেন। আর একটু স্পেসিফাই মানে কি, মানে ফালাকের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ওর যদি ঘুম ধরে, ও মানে অনর্থক কাজগুলো করে, এটা ফেলে দিবে, ওইটা করবে, তার ভাল লাগবে না, জেদ করবে, ফ্লোরে শুয়ে পড়বে, এই জিনিসটা আমি ফালাকের মধ্যে ইদানিং কালে বেশি নোটিস করি। আপু ওকে যেহেতু আমরা পার্সোনালি দেখি, তো আমার কাছে মনে হয় কি ওকে এখানে এটা শেখানো যেতে পারে যে আমি ঘুমাবো। ঘুম আসলে ওকে দিয়ে রিকোয়েস্টিং করা, এবং এটা শেখানো যে ঘুম আসলে শুয়ে ওয়েট করতে হয় কিছুক্ষণ। এখানে ওকে দুইটা জিনিস শেখাতে হবে, এক হলো রিকোয়েস্টিং,
আর 2 হলো শুয়ে বালিশে কমফোর্টেবল পজিশনে শুয়ে ওয়েটিং করা, ঘুম যতক্ষণ না আসে। এইটাও কিন্তু ওদের জন্য ডিফিকাল্ট, যে আমি শুয়ে চোখ বন্ধ করে ওয়েট করব, ততক্ষণে আবার উঠে যায়, আবার ওয়েট করব, ততক্ষণে আবার উঠে যায়। তো এখানে আপু দুইটা আপু বিহেভিয়ার বিষয়টা কি এরকম ভাবে শিখাইতে হবে। হইলেও তো হয়, মানে হচ্ছে আমার মনে হয় যে ওকে যে স্পেসিফিক টাইমে, যেটা ধরেন যে রাত 10টা বা 11টার মধ্যে প্রত্যেকদিন টাইম মেনটেন করে ঘুমানো, ঘুম পাড়ানো বা টাইম এরকম কিছু। টাইম মেনটেন করতে পারলে খুবই ভালো, বাট হ্যাঁ, এটা আমিও হইলে খুবই প্যারেন্ট, মানে ইজি হবে। তো সেই হিসেবে আমার মনে হচ্ছে টাইম মেনটেন করা আসলে আপু বলা খুব ইজি, কিন্তু আমাকে যদি বলো আমার বাচ্চাকে ঠিক টাইম মতো ঘুম পাড়াইতে, এটা আমি পারি না। আমি এই জন্য আমার কাছে মনে হয় যে বেটার হলো এইখানে হচ্ছে দুইটা জিনিস শিখানো, যে আমি ঘুমাবো এই জিনিসটা বলে দেওয়া, এভাবে না কি লাগবে বলো, এভাবে কোয়েশ্চেন করে না, বলতেছো না কেন কি লাগবে মানে এভাবে কোয়েশ্চেন না, জাস্ট আপনি তো মা, আপনি তো বুঝেন যে আমি এখন ঘুমাবো, এই আমি জিনিসটা নিচে বলে আছি। দেওয়া, ঘুমাবো, দেন হচ্ছে অপেক্ষা করানোর ব্যাপারটা শিখানো, যে শুয়ে একটু ওয়েট করতে হয়, এবং যখন ও ঘুমাবে তখন আপনি আপনি যেটা পারেন টিভি অফ করা, মোবাইল অফ করা, ওগুলো সব অফ করে দিয়ে ও যে শুবে ওই জায়গাটা আপনি কমফোর্টেবল পজিশন করে দেন। আপু ওকে প্রপার একটা পরিবেশ তৈরি করে দেওয়া। এক্স্যাক্টলি, প্রপার একটা পরিবেশ তৈরি করে দেওয়া। এবং আরেকটা ব্যাপার হলো আপু, প্রথমে এটা এক্সপেক্ট করবেন না যে ও 10 মিনিট শুয়ে ওয়েট করবে ওর ঘুম যতক্ষণ না আসে। এটা স্লোলি যাইতে হবে। প্রথমে যদি ও 10 সেকেন্ড ওয়েট করে, আপনি ওইটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, যেমন তুমি অনেক ভালো চেষ্টা করো, আর একটু চেষ্টা করি চলো। আপনার মানে এই জিনিসটা এইভাবে আস্তে 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 করে ওকে জিনিসটা শিখাইতে হবে যে আম্মু এইভাবে ওয়েট করে, এইভাবে করে ঘুমের জন্য ওয়েট করে, এই তো ঘুম চলে আসছে। বা আপু আপনি বেড টাইমে স্টোরি ইউজ করতে পারেন, এইভাবে করে স্লোলি স্লোলি। আমি রুটিন করতে পারলে খুবই ভালো, বাট আমি এখানে বলছি এই জন্য কারণ আমাকে যদি বলে আমার বাচ্চার জন্য রুটিন করতে, এটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় সব সময় অ্যাজ এ প্যারেন্ট, যে একদম 7টায় ঘুম পাড়াবো, বিকাল 4টায় ঘুম পাড়াবো, এটা খুবই ডিফিকাল্ট। ওকে, আশা করি আপু উত্তরটা পেয়েছেন। আর একটা ব্যাপার হলো এবিএ থেরাপিতে আমরা হচ্ছে কনভারসেশন স্কিল নিয়ে কাজ করি, ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে কাজ করি। এখানে আর একটা কথা বলি, প্রথমত আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট না, আমরা এবিএ থেরাপিস্ট। এই যে দেখেন আমার ঘুম আসছে কিন্তু আমি কথা বলতেছি না, আমি কান্না করতেছি, এই জায়গাগুলোর গ্যাপ ফিল আপ করা ভাই আমাদের কাজ। এখানে একটা মিসকমিউনিকেশন হতে পারে, এই জন্য বলছি। অনেক প্যারেন্টসই রেগে গিয়ে বলছেন আপনারা এগুলো করেন, এগুলো তো এসএলটি তেও করে, বাট দেখেন আমরা স্পিচ থেরাপিস্ট না। বাট কথা হলো যেইখানে বাচ্চার এই জিনিসটা না শিখালে বিহেভিয়ার আসতেছে, বা এমন একটা আনহেল্পফুল বিহেভিয়ার আসতেছে যেটা ছাড়া আমরা বাচ্চাটার ডেভেলপমেন্টে আগাতে পারছি না, তখন আমাদের ওই জিনিসটা শিখাতেই হয়। তো এটা আমাদের প্রোটোকলের একটা পার্ট। হ্যাঁ আপু মনে হয় কিছু বলবেন, উসানু মার্মা আপু। আচ্ছা, ওটা যেটা বাচ্চা ঘুম আসে না সেটার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি আমি। প্লিজ বলেন। যদি বাচ্চা ঘুম না আসে, একটা একটা ব্যায়াম আছে, ব্যায়ামটা হচ্ছে চোখের আপু আমি পাতাকে একটু মানে। বলি, হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলি, আমরা এখানে যেহেতু এবিএ নিয়ে কথা বলছি, তো এখানে আমরা অন্য কোনো কিছু অ্যাড না করি প্লিজ। না না, আমি আমি বলি, এটাই বলবো, ঠিক বাচ্চা আছে। ঘুমের বিষয়টা বলতে যে ঘুমের বিষয় যেহেতু বলছেন সেহেতু বিষয়টাই বলতেছি, না হলে আমি না না বলতাম না, না। আমি বুঝতে পেরেছি। আপনি যদি পার্সোনালি অন্য কোনো ব্যায়াম বা কিছু করেন, ওটা কাইন্ডলি অন্য জায়গায় বলবেন, কারণ এখানে আমরা শুধুমাত্র এবিএ রিলেটেড কথা বলবো, ঠিক আছে? আমরা এমন কোনো কথা বলবো না যেখানে আমি পার্সোনালি ট্রেইনড আপ না। থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা জিনিস, আপনারা অনেকেই পরে জয়েন করেছেন, তাই আমি আবার বলি, আপনাদের কিন্তু হলো যারা সার্টিফিকেট নিতে চাচ্ছেন তারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের 2টা কোর্স সাবমিট করতে হবে সার্টিফিকেট নিতে হলে। ওকে, আমি জানতাম না, আমি শুনি নাই বলে কোনো লাভ নাই, আমি বারবার বারবার বলে দিচ্ছি, কাইন্ডলি একটু মনোযোগ দিবেন। আচ্ছা, দেন হলো একাডেমিক সাপোর্টে হলো, আপনি এই কোডের, আপু সরি একটু ইন্টারাপ্ট করার জন্য, আপনি এই কোডের বিষয়টা একটু গ্রুপে মেনশন করে দেন, তাহলে বারবার আপনারও বলতে হবে। না না সমস্যা নাই, আমি এখন গ্রুপে লিখতে গেলে আরো ঝামেলা, আপনি একটু কষ্ট করে এটা গ্রুপে লিখে দেন, তাইলে ভালো হয়, যে 2টা কোড আছে যারা সার্টিফিকেট নিব ওরা দেখে নিয়ে। আচ্ছা, দেন হলো কমিউনিকেশন স্কিলে আমরা কাজ করে থাকি, একাডেমিক সাপোর্টে আমরা কাজ করে থাকি, মোটর অ্যাবিলিটিস এর ক্ষেত্রে কাজ করে থাকি, গ্রুপ এবং ক্লাসরুম ইনস্ট্রাকশন শোনার ক্ষেত্রে, বা শ্যাডো টিচার বলেন যাই বলেন, ওইসব ক্ষেত্রে আপনার এবিএ টেকনিক যদি ইউজ করা হয় তখন এটা অনেক ভালো কাজ করে। ফাংশনাল লাইফ স্কিলের ক্ষেত্রে আপনার এবিএটা খুব ভালো কাজ করে। সোশ্যাল স্কিল শেখানোর ক্ষেত্রে সালাম দেওয়া, ওয়েট করা, দেন হলো আপনার রিয়াকশন সাইজ, হাবি জাবি, ম্যানেজ, মানে কি বলে ইমোশনাল ম্যানেজমেন্ট গুলো, এগুলোতেও এবিএ খুব ভালো কাজ করে। যে কোনো কাজ একা একা করার ক্ষেত্রে বাচ্চাদেরকে এখানেও আপনার এবিএ থেরাপি বেশ ভালোই হেল্প করে। ওকে, দেন হলো মিথ এবং ফ্যাক্ট এবিএ থেরাপির। আচ্ছা, অনেকে আমরা মনে করি কি যে এবিএ থেরাপি মনে হয় শুধুমাত্র অটিজম বৈশিষ্ট্য বাচ্চাদের জন্য, বাট এমন কোনো কথা নাই। এবিএ থেরাপি হলো, আপনি আপনাদের শুরুতেই বলেছি, এবিএ থেরাপি কিন্তু সবার জন্য ইউজ করা যায়, নিউরোটিপিক্যাল বাচ্চাদের জন্য, দেন হলো অর্গানাইজেশনে, তারপরে হলো আপনার হচ্ছে অ্যানিমালের উপরে। এবিএ থেরাপি মোটামুটি অনেকগুলো কেসে ইউজ করা হয়, সাবস্টেন্স অ্যাবিউজের ক্ষেত্রে,
বাট আমরা পার্সোনালি এখানে যেহেতু আমাদের অর্গানাইজেশনটা হলো চিলড্রেন যারা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলে আছে বা হলো যাদের মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে, যে অটিজম হোক এডিএইচডি হোক, এই ধরনের বাচ্চাদের বিহেভিয়ার ইস্যু নিয়ে আমরা কাজ করি, যার জন্য জিনিসটা একটা স্পেসিফাই করে বলা যে এবিএ বেসিক্যালি সবার জন্য কাজ করে। আচ্ছা, অনেকেই মনে করে কি যে এবিএ থেরাপিতে আমরা হচ্ছে অনেক বেশি পানিশমেন্ট ইউজ করি, বাট না, এবিএ থেরাপিতে পানিশমেন্ট খুবই কম ইউজ করা হয়। এবং আপনাদেরকে আগেও আমি বলেছি যে এবিএ থেরাপির পানিশমেন্ট গুলো আমাদের বাংলাদেশি পানিশমেন্টের মতো না, আমরা এখানে বেসিক্যালি রেইনফোর্সমেন্টটাই বেশি ইউজ করে থাকি। ওকে, আবার অনেকে এটাও মনে করে থাকেন যে এবিএ থেরাপি হলো একটা অন সাইজ অ্যাপ্রোচ সবার জন্য। এটা কিন্তু না, এবিএ থেরাপি সবার জন্য আলাদা আলাদা। 10টা বাচ্চা দেখলে 10টা বাচ্চার মানে কাজের ধরন 10 রকম হবে, এটা কখনোই একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চার ধরন মিলবে না। ওকে, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্রোচ। এবং অনেকেই মনে করে কি যে এবিএ থেরাপি দিলে বোধ হয় যদি বাচ্চার মধ্যে অটিজম ডায়াগনোসিস থাকে তাহলে অটিজম চলে যাবে। প্রথম কথা হচ্ছে, আসলে টু বি ভেরি অনেস্ট, যাদের অটিজম ডায়াগনোসিস হয়েছে এটা কখনো যায় না। এটা একটা লাইফ লং ডিসঅর্ডার, এটা নিয়ে আমাদের থাকতে হবে। বাট এবিএ থেরাপি যেটা করে সেটা হলো কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করে, বেটার ম্যানেজমেন্ট করে। ওকে, সো এটা আমাদের একটু পার্থক্যটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবিএ থেরাপি হলো প্রবলেমেটিক বিহেভিয়ারই শুধু কমায়, এটা আমাদের দেশে অনেক কম। সবাই মনে করে যে শুধুমাত্র প্রবলেমেটিক বিহেভিয়ারই কমাচ্ছে, বাট ব্যাপারটা এরকম না। এবিএ থেরাপিতে প্রবলেমেটিক বিহেভিয়ার কমানোর সাথে সাথে বিহেভিয়ার যেখানে যেখানে বাড়ানোর দরকার হয়, হেল্পফুল আচরণগুলো, সেইখানেও আমরা অনেক সুন্দর করে কাজ করে থাকি। ওকে, এবিএ থেরাপি হলো একটা নিউ এবং আনটেস্টেড অ্যাপ্রোচ, এটা অনেকেই মনে করেন, বাট দিস ইজ নট ট্রু। এবিএ থেরাপি আসলে বেশ এভিডেন্স বেসড অ্যাপ্রোচ, এবং আবারও বলি এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ফর চিলড্রেন উইথ অটিজম। আচ্ছা আচ্ছা, এবিএ থেরাপি হলো ইন্টেন্সিভ এবং এক্সস্টিং ফর চিলড্রেন, এটা অনেকেই মনে করে যে আপু 2 ঘন্টা 3 ঘন্টা সেশন হবে, এতখানি সেশন নিতে পারবে কিনা। বাট ব্যাপারটা হচ্ছে কি, এবিএ থেরাপিতে এত বেশি খেলা, এত বেশি রেইনফোর্সমেন্ট, এত বেশি এঙ্গেজ করা হয়, সাধারণত ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রেই এটা খুব বেশি এক্সস্টিং হয় না। ওকে, আচ্ছা, আর একটা জিনিস অনেকে মনে করে থাকেন যে এবিএ থেরাপিতে বাচ্চার ইমোশনাল নিড গুলো অ্যাভয়েড করা হয়। দিস ইজ অলসো নট ট্রু। এখানে এবিএ থেরাপিতে আমরা বাচ্চাদের খেলাতে অনেক বেশি এমফেসাইজ করি, এটা একটা মিথ। সো এটা অ্যাকচুয়ালি ট্রু না, একটা বাচ্চার মোটামুটি সবকিছুই আমরা বেশ ভালো টেক কেয়ার করি। ওকে, আর একটা হচ্ছে এবিএ থেরাপিতে একটা বাচ্চা রোবট হয়ে যায়, এইটা আসলে অনেক আগের একটা মিথ ছিল। বাট এখন যেটা বলে সেটা হলো এবিএ থেরাপি যেটা আমরা প্র্যাকটিস করি সবাই এখন, এবিএ ভিবি বা ভার্বাল বিহেভিয়ারের যে এবিএ থেরাপিটা, সেখানে রোবোটিক বিহেভিয়ার হওয়ার আসলে কোনো চান্স নাই, বিকজ অফ এখানে কাইন্ড অফ অনেক বেশি ফ্লেক্সিবল, অনেক বেশি স্ট্রাকচার, অনেক বেশি খেলাধুলা, তো অনেক বেশি রেইনফোর্সমেন্ট, অনেক বেশি আমরা এখানে হচ্ছে কাইন্ড অফ খেলে খেলে কাজ করা হয়। তো রোবোটিক রেসপন্স হওয়ার কোনোই চান্স নাই। যেটা এবিএ ভিবি, ট্র্যাডিশনাল এবিএ যেটা, সেটার কথা আমি জানি না, কারণ আমি পার্সোনালি এবিএ ভিবির উপর ট্রেন্ড আপ, আমাদের প্রোটোকলও এবিএ ভিবি, সো সেটা নিয়ে কথা বলছি আর কি। এবিএ ভিবি হলো এবিএ ভার্বাল বিহেভিয়ার যেটাকে ফোকাস করে, সেটা হলো এবিএ ভিবি। ওকে, আচ্ছা, এবিএ থেরাপি অনেক অটিজম কমিউনিটিতে সাপোর্টেড না, এটাও একটা মিথ। কারণ আপনাদেরকে আগেও বলেছি এটা বেসিক্যালি হচ্ছে ইউএস এর দিকে বেশি প্রচলিত। কারণ হলো এবিএ থেরাপিতে একটা বাচ্চার ইন্ডিভিজুয়ালাইজড নিড এবং ইন্ডিভিজুয়ালাইজড ভ্যালু সিস্টেম করে তারপরে হলো আমরা হচ্ছে এবিএ থেরাপির গোলগুলো নিয়ে থাকি। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হলো বিহেভিয়ারটা কি। ওকে, প্রথম কোয়েশ্চেন, আমাদের এখানে অনেকেই প্রফেশনাল জয়েন করেছেন যারা অনেক জায়গায় হচ্ছে অ্যাজ এ প্রফেশনাল কাজ করছেন। উম তাদেরও এটা বুঝতে হবে, এবং যারা প্যারেন্টস আছি তাদেরও বুঝতে হবে যে বিহেভিয়ারটা আসলে কি। দেখেন মনোযোগ দিয়ে, বিহেভিয়ার হলো এমন একটা জিনিস যেটা আমি দেখতে পারি, যেটা হচ্ছে আমি ডাটা নিতে পারি, একটা মানুষ যা বলে যা করে আমি যা দেখতে পাচ্ছি সেটাই হলো বিহেভিয়ার, যে কোনো জিনিস। এবং যেটা আমি দেখতে পাচ্ছি না, ফিলিং, ইমোশন, থিঙ্কিং, রিমেম্বার, এগুলোও বিহেভিয়ার। কিন্তু এখানে আমাদের এমন ডাটা লাগবে যেটা আমরা দেখতে পাচ্ছি বা পরিমাপ করতে পারছি। প্রথম কথা হলো এবিএটা পরিমাপ করতে হবে আমাদের সবার, মানে বিহেভিয়ারটা পরিমাপ করতে হবে আমাদের সবার, এটা হচ্ছে মেইন। ওকে, আচ্ছা, এবিএ থেরাপির সবচেয়ে কি পয়েন্ট বা বিহেভিয়ারের কি পয়েন্ট হলো এটা অবজারভেবল হতে হবে, মানে আমি দেখতে পারবো, আমি ডাটা নিতে পারবো যে কতক্ষণ কান্না করেছে একটা বাচ্চা, কান্না করেছে কতক্ষণ কান্না করেছে, একটা বাচ্চা থুতু দিয়েছে কয়বার থুতু দিয়েছে,
একটা বাচ্চা খামচি দিয়েছে, কয়বার খামচি দিয়েছে, প্রত্যেকটা জিনিস যাতে আমাদের কাছে অবজারভেবল এবং মিজারেবল থাকে। এবং আরেকটা জিনিস হলো এখানে প্রত্যেকটা অ্যাকশন যাতে হচ্ছে মানে বিহেভিয়ারের প্রত্যেকটা অ্যাসপেক্ট যাতে চলে আসে, এবং আমরা এখানে বিহেভিয়ারটা কেন ঘটছে সেটার দিকেও যাতে আমরা মনোযোগ দিই। বিহেভিয়ার হতে পারে অ্যাটেনশনের জন্য ঘটছে, আমি অন্য কারো অ্যাটেনশন চাচ্ছি। বিহেভিয়ার হতে পারে আমি কারো কাছ থেকে পালানোর জন্য, কোনো একটা কিছু আমি করতে চাচ্ছি না যার জন্য হচ্ছে। অথবা এটাও হতে পারে যে আমি কোনো একটা খেলনা চাচ্ছি, কেউ বুঝতে পারছে না আমার কথাটা, যার জন্য বিহেভিয়ার হচ্ছে, সেটাও হতে পারে। সো আমাদের তিনটা মিলে বেসিক্যালি আমাদের একটা আচরণ যখন হবে তখন আমাদের এগুলো মিলিয়ে মনে রাখতে হবে যে বেসিক্যালি হচ্ছেটা কি। আচ্ছা, এতটুক পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলবেন প্লিজ। সবাই কি বুঝতে পারছেন? যে বুঝতে পারেন নাই প্লিজ আমাকে প্রশ্ন করতে পারেন যে আপু আমি বুঝি নাই। আমি সময় স্বল্পতার জন্য আচ্ছা আপনাদের আচ্ছা কথা বলতে গেলে একটু থামিয়ে দিয়েছিলাম তখন, এখন আবার বলতে পারেন 2 মিনিট। আচ্ছা আপু, এই যে আপনি যে বললেন যে যে আচরণগুলো মেজারেবল হবে, পরিমাপযোগ্য হবে, এটা মানে এটার কি কোনো স্ট্রাকচার আছে বা ফ্রেম আছে যে এতটুকু পরিমাণ হবে? নির্দিষ্ট কোনো ইয়ে আছে কিনা? জি আপু, আমাদের আচরণ মেজারমেন্টের উপরে হচ্ছে ফ্রেমওয়ার্ক আছে, ওটা বেসিক্যালি 40 আচ্ছা আওয়ার্স আচ্ছা এর ট্রেনিং আমরা দিয়ে থাকি। বাট আমি আচ্ছা just একটা ধারণা দেই যে হলো, ধরেন একটা বাচ্চা কান্না করছে, কতক্ষণ কান্না করছে। সাধারণত আমাদের কাছে এরকম কেস আসে যে আপু ওর না অনেক জিদ, অনেক কান্না করে। তো দেখেন, আপনি হ্যাঁ, যদি বলেন অনেক জিদ, আমি কিন্তু এজ এ প্রফেশনাল বুঝবো না আপনি জিদ বলতে কি হুম, বোঝাচ্ছেন, বা ও রাইট, কতক্ষণ কান্না করে এটা আমি বুঝবো না। সো আমাদের ভিতরে ঢুকতে হবে প্রবলেমে। সো হ্যাঁ, যার ধরুন হচ্ছে আমাদের মিজারেবল অবজারভেবল ডাটা ছাড়া আমরা কাজ করতে পারবো না। কারণ আপনার তো দেখাইতে হবে যে আপনার ইয়াটা কাজ করছে, আপনার থেরাপিটা কাজ করছে, নাহলে মুখে মুখে হইলে তো আর এটা সাইন্টিফিক হলো না, তাই না? তো যার রাইট, জন্য রাইট। তাহলে এগুলো সবকিছুরই ফ্রেমওয়ার্ক আছে, যেটা আসলে ফ্রেমওয়ার্ক গুলো কোথায় পাবো সেটা পাওয়ার আপু মানে ফ্রেমওয়ার্ক ওয়ে গুলা কি? হলো ফ্রেমওয়ার্ক গুলা হলো আপু যদি 40 আওয়ার্স এর ট্রেনিংটা করেন তখন ওইটাই পাবেন। কারণ ফ্রেমওয়ার্ক গুলা তো ইজি না বোঝা, বেশ কঠিন, যে এই আচ্ছা বিহেভিয়ার আচ্ছা এরকম টাইপের বিহেভিয়ার হলে এরকম ফ্রেমওয়ার্ক, এরকম হলে এরকম ফ্রেমওয়ার্ক, এই ধরনের। আচ্ছা 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 আপু, আমি একটা জিনিস হচ্ছে শেয়ার করতে চাই। আমার বাচ্চার হচ্ছে অন্য বাচ্চাদের মানে ওর ওর সমবয়সী বা ওর থেকে ছোট বয়সী বাচ্চাদের একটা হিটিং টেন্ডেন্সি আছে। এইটা হচ্ছে ও আগে হচ্ছে কন্টিনিউয়াসলি পাশের থেকে কেউ হেঁটে গেলেই করতো। ইদানিং যেটা করে, ইদানিং বলতে হচ্ছে গত 2-3 মাস ধরে যেটা করে সেটা হচ্ছে পরিচিত বাচ্চাদের করে না, লাইক ও ক্লাসমেটদের সাথে করে না, কিন্তু ও অপরিচিত বাচ্চা বা ওর কাজিনরা যেটা হয় ও হচ্ছে সুযোগ খোঁজে যে এই বাচ্চাটা একা কোথায় কখন আছে এবং হচ্ছে ওকে কেউ কখনো নোটিস করতেছে না। লাইক ধরেন আমরা যদি হঠাৎ করে ওকে একটু মানে ওর দিকে কেউ তাকাচ্ছি না, ও দেখতেছে যে এখন আমাকে কেউ দেখতেছে না, ও এরকম একটা সময় সিলেক্ট করে এবং হঠাৎ করে লাইক 1 সেকেন্ডের মধ্যে গিয়ে বাচ্চাটাকে পুশ করে চলে আসে। মানে আপু এখানে বুঝতে হবে যে, আমি বুঝতে পেরেছি আপনার কথা শুনে, দুইজন কোশ্চেন করেছেন এবং আপনি একজন আরেকজন মেসেজে কোশ্চেন করেছেন, দুইজনই এটা চিন্তা করেন যে এই বিহেভিয়ার গুলো করে ও পাচ্ছে কি। একদম বেসিক কথা, এই বিহেভিয়ার করে বাচ্চারা আসলে পাচ্ছে কি, ও কি অ্যাটেনশন পাচ্ছে, ও কি হচ্ছে কোনো নাম কিছু ধরে থেকে বলা হচ্ছে পালাচ্ছে, নাকি ও কোনো কিছু চাচ্ছে, কি হচ্ছে, আপনারা এটা একটু চিন্তা করেন। অ্যাটেনশন পাচ্ছে আপু, কারণ যখনই ধাক্কা দিচ্ছে তখন তো আমরা ওকে নিষেধ করতেছি বা ওর নাম ধরে একটা চিৎকার করতেছি বা ওর সাথে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো আপনি যেমন বললেন অ্যাটেনশন পাচ্ছে, আর একজন আপু যে মেসেজ দিয়েছেন তিনিও চিন্তা করেন যে ও আসলে পাচ্ছে কি। একদম বেসিক কথা, ও পাচ্ছে কি, নাকি এই তিনটার একটাও না ওর সেন্সরি নিড, আমি জানি না কারণ আমি দেখি নাই। তো ওইটা চিন্তা করলেই কিন্তু আপনাদের অনেকগুলো উত্তর চলে আসবে। এবং আপনাদের দুইজনেই যেহেতু আমাদের এখানে থেরাপি নিচ্ছেন, বেটার হয় ডাইরেক্ট ভিডিও পাঠানো বারবার বারবার, তাহলে সিনারিওটা আরো চোখের সামনে ভেসে উঠবে যে হচ্ছেটা কি। ওকে। কারণ আপু ধরেন সামনে আমরা আসবো, এখানে ক্লিনিক্যাল জাজমেন্ট অনেক ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল জাজমেন্ট না দিয়ে আমি যদি ঠাস করে বলে দিই এই জন্য হচ্ছে ওই জন্য হচ্ছে, তখন কিন্তু আপু এটা ইথিক্যাল হবে না। ওকে, আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এই বিয়েটা এরকম। ঠিক আছে আপু, বেটার হয় আপু ভিডিও পাঠিয়ে যদি আপনারা কমিউনিকেট করেন, একজন মেসেজ পাঠিয়েছেন আর একজন বলেছেন, এটা খুবই উপকার হয় তখন। আচ্ছা, আর একটা জিনিস বলি, তখন এখানে একটা জিনিস দেখেন, বিহেভিয়ারের এক্সাম্পল গুলো দেখেন। বিহেভিয়ার এক্সাম্পল হলো চিৎকার করা, খাওয়া, দৌড়ানো, হাত উঠানো। নন বিহেভিয়ারের এক্সাম্পল দেখেন, হ্যাপি ফিল করা, অ্যাংশাস ফিল করা, টায়ার্ড লাগা, এগুলো হচ্ছে নন বিহেভিয়ার, এগুলো আমরা ডাটা নিতে পারবো না। ওকে। আচ্ছা, এখন আমরা একটু যাই
প্রথমত হলো আমাদের কাছে না হাজারটা বিহেভিয়ার আসে বা হাজারটা বিহেভিয়ার আছে। ওকে, কথা হলো যে টার্গেট বিহেভিয়ার করতে হবে আগে। একটা বিহেভিয়ার আমি টার্গেট করব, কারণ আমার কাছে 10টা বিহেভিয়ার আসে, আছে ধরেন, আমি কোনটা আগে ধরবো? টার্গেট করতে হবে আমাদের আগে, যে আমরা স্পেসিফিক এই বিহেভিয়ারটা নিয়ে টার্গেট করব। আমি একটা কাল্পনিক কেস ধরেছি যাতে আপনারা যারা প্যানেলস আছেন, প্রফেশনাল আছেন, সবার জন্য একটু বুঝতে সুবিধা হয় যে আসলে কিভাবে আমরা কাজটা করি। দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যারা কোশ্চেন করেছেন অনেক ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য হয়তো বা সবার উত্তর দেওয়া যাবে না, বাট আপনারা একটু দেখেন, বিহেভিয়ারটা না সবসময় অবজারভেবল এবং সবসময় মিজারেবল। নন বিহেভিয়ার যেটা, সেটা তো আমরা আসলে দেখতেও পাচ্ছি না, যেটা আমি আগেও বললাম যে আমি টায়ার্ড, আমি অ্যাংরি, এখানে তো আমি আসলে নন বিহেভিয়ার, এটার কোনো লাভ নাই। এবং যখন আমাদের কাছে কেসগুলো আসে, ম্যাক্সিমাম সময় প্যারেন্টসরা এভাবে বলে যে ও হলো অনেক জেদ করে, ও হলো অযথাই কান্না করে, ও হলো কোনো কারণ ছাড়াই এই কাজটা করে। হ্যাঁ, এই ধরনের জিনিস আমরা শুনে থাকি। তো এখানে আমাদের আগে টার্গেট বিহেভিয়ার বের করতে হয়। টার্গেট বিহেভিয়ার বের করতে হয় কিভাবে? আমরা যেরকম আপনাদের একটা টার্গেট বিহেভিয়ার এক্সাম্পল দেই। একটা বাচ্চা ধরেন নিজেকে হিট করে এভাবে, ঠিক আছে? এখন এইটার আমি টার্গেট বিহেভিয়ার কিভাবে লিখবো, মানে সোজা কথায় অপারেশনাল ডেফিনেশনটা কিভাবে লিখবো বা সংজ্ঞাটা কিভাবে করব? নিজেকে মারে এটা সংজ্ঞায়িত করতে হবে। কারণ হলো, না হলে আমি ধরেন একটা বাচ্চা নিজেকে এভাবে মারতেছে এবং ওই একই বাচ্চা হাত দিয়ে এরকম এরকম করে নিজেকে মারতেছে, কিন্তু আমি যখন এভাবে মারতেছি, আমি এরকম করতে যে নিজেকে খামচিও দিচ্ছি, আবার হাত দিয়ে এরকম করে মারতে যে ওইটা আমি নিজেকে কোনো মানে এটা আমার হাতে কোনো দাগ আসতেছে না, ঠিক আছে? তো আমি যখন এরকম করে নিজেকে খামচি দিচ্ছি, আমি এইটার ডাটা কালেক্ট করব আগে নাকি এইটা করব? কোনটা আমরা কমাতে চাই আগে বলেন তো? আমাকে গালে নিজের গালে নিজে খামচি দিচ্ছে, অবশ্যই এটা বেশি ক্ষতিকর। আমরা চাচ্ছি এই বিহেভিয়ারটা আগে কমুক, তাই না? আপনারা কি আমার সাথে সবাই একমত কিনা? দুইটা আচরণ যদি করে, যে এরকম করে খামচি দিচ্ছে, এই আচরণটা আগে কমাবো নাকি হাত দিয়ে নিজে এরকম করছে এটা আগে কমাবো? অবশ্যই হাতে খামচি দিচ্ছে গালে এটা কমাবো। তো এখানে আপনার একদম নির্দিষ্ট করে এভাবে লিখতে হবে যে আঙ্গুল ভাঁজ করে নখ দিয়ে নিজের ডান গালে ডান হাত দিয়ে এমন ভাবে আঘাত করে যে নখের দাগ বসে যায়। এটা কতক্ষণের জন্য? এটা যদি 30 সেকেন্ডের জন্য হয়, তাহলে আপনার ওইটা ভাবে মেজারমেন্ট লিখতে হবে যে 20 থেকে 30 সেকেন্ডের জন্য সেভাবে ধরে রাখে। আপনাকে আচরণটা একদম স্পেসিফাই করে লিখতে হবে। তারপরে আপনি ডাটা নিবেন যে আচ্ছা এইভাবে এইভাবে করে আমরা আগাবো। এবং ডাটা নেওয়ার প্রসেসটা আমাদের আগেও বলেছি যে এটা অনেক বেশি কঠিন বা মানে সময় সাপেক্ষ ব্যাপার। আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি। তো আপনারা যারা আজকে ওয়ার্কশপটা অংশগ্রহণ করেছেন, তারা জাস্ট এইটা খেয়াল করবেন যে আচরণটা কি হচ্ছে। যেমন আপনারা দুইজন বলেছেন দুইটা আচরণ হচ্ছে, আমার ভালো লেগেছে যে আপনারা দুইজন অনেকটা স্পেসিফাই করে বলেছেন। এখন আপনাদের টার্গেট হলো চিন্তা করা যায় কখন কখন হয় এবং কেন করছে, ও করে পাচ্ছে কি। যেমন আপু একজন বললেন যে ও অ্যাটেনশন পাচ্ছে, খুব ভালো লেগেছে আমার যে আপনারা এতদূর পর্যন্ত চিন্তা করেছেন যে ও অ্যাটেনশনের জন্য করছে। তাহলে এখানে এখানে এটা চিন্তা করার ব্যাপার আছে যে আপু কোশ্চেন করলেন, রিদিতা আপু, যে ও যখন ভালো কাজ করে তখন কি আমি ওকে প্রপার অ্যাটেনশন দিচ্ছি? ওই জায়গাটাই কি আমি অ্যাজ এ প্যারেন্ট, হয় না যে আমি হয়তো বা ব্যস্ত, ভালো আছে আমি নোটিসই করি নাই, চুপচাপ বসে আছে, আমি ওটা পাত্তাই দিই না, আমি হচ্ছে, কারণ আমার মনে হচ্ছে ও তো ভালো থাকবেই। তো ওই যখন ও ভালো থাকে ওই সময় আমরা একটু প্রশংসা বাড়িয়ে দিয়ে দেখি না যে ও হলো তখন হচ্ছে এই বিহেভিয়ার কমে কিনা। কারণ আমি যদি ওকে অ্যাটেনশন দেই তখন তো ও হচ্ছে ওই আচরণটা করবে না আর। কারণ ওর তো নিড, যেটা অ্যাটেনশন যদি নিড হয়, আমি তো ওকে ফিল আপ করে দিচ্ছি, আমার তো ওর আলাদা করে আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই। ও সুন্দর করে বসে আছে, আমি একটু পরে অ্যাপ্রিসিয়েট করছি, তাহলে ওর তো আলাদা করে আমার কাছ থেকে অ্যাটেনশন নেওয়ার দরকার নেই। আমি কি বুঝাতে পারছি? সো আমাদের না যদি বুঝতে পারি যে আচরণটা ঘটছে কেন, এবং ওইটার আগেই যদি আপনি জিনিসটা দিয়ে দেন, তখন কিন্তু অনেকটা 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 আচরণ ম্যানেজ করা সম্ভব। ওকে, আচ্ছা, এখন ধরেন, সরি, এখন ধরেন কিছু প্যারেন্টস কনসার্ন ধরেন যে আমার বাচ্চার হাত না একদমই শান্ত থাকে না, হাত দিয়ে সবসময় মারতে থাকে। কেউ একজন এখানে একটু বলেন যে এখানে কি কি বিহেভিয়ার আপনারা দেখতে পাচ্ছেন? কেউ একজন প্লিজ বলেন যে প্রথম ছবিটাতে আমরা কি বিহেভিয়ার দেখতে পাচ্ছি, দ্বিতীয় ছবিতে, সবগুলোই কিন্তু হাতের বিহেভিয়ার। তো দেখেন তো কি কি বিহেভিয়ার দেখতে পাচ্ছি আমরা, প্লিজ যে কেউ বলতে পারেন। প্রথম ছবিতে হচ্ছে দুইজনই মারামারি করতেছেন, দুইজনেরই হাত, হাতের বিহেভিয়ারটা দেখা যাচ্ছে, মারামারি আচ্ছা, করতে। দ্বিতীয় ছবিতেও কিন্তু হাত দিয়ে মারামারি করছে। তৃতীয় ছবিতে একটা ছেলে আর একটা মেয়ে বল নিয়ে কাড়াকাড়ি করতেছে। ভেরি গুড।
তারপরে দেখেন এখানে একটা ছেলে একটা মেয়ের চুল ধরে কাড়াকাড়ি করছে। হ্যাঁ, আর বই খাতা কেড়ে নিচ্ছে। এক্স্যাক্টলি, ধরেন এভাবে চিন্তা করেন, ধরেন বিহেভিয়ারটা হচ্ছে স্কুলে। এখন হুম। ধরেন কোনো প্যারেন্টস এসেছে থেরাপিতে এসে বলছে যে ও না স্কুলে হচ্ছে এরকম বিহেভিয়ার করে, অন্য বাচ্চার সাথে হচ্ছে এরকম খালি হচ্ছে হাইপার হয়ে যায়, ধরেন এরকমই হয় কিন্তু সাধারণত। কারণ এক্সাক্ট সিনারিও আমরা পাই না যখন স্কুলের হয়। বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু স্কুল শ্যাডো করতে গেলে বাইরের লোকেরা অ্যালাউ করে না। তো তখন কি হয়, এক্সাক্ট সিনারিও কিন্তু আমরা পাই না যে হচ্ছেটা কি। ধরেন এরকম বিহেভিয়ার গুলাই আসতেছে, কিন্তু ধরেন যদি আমরা অবজার্ভ করতে পারি তখন কিন্তু সিনারিওটা বোঝা যাবে যে আচ্ছা এই এই আচরণগুলো ঘটছে বা এই এই সময় ঘটছে। তখন দেখেন আমাদের কাজ করতে সুবিধাটা হয় কিভাবে, আমি জাস্ট ভিতরে দেখাচ্ছি। আম, দেখেন ভিতরে তখন আমরা অ্যাজ এ প্রফেশনাল যেটা করব সেটা হলো আমরা প্রথমে ডাটা নিব যে বিহেভিয়ারটা কখন কখন ঘটছে, তার আগে কি কি হলো, বিহেভিয়ারের আগে কি কি হলো, এবং ওকে কোন জিনিসটা শিখালে পরে এই আচরণ থেকে আমরা মনে করি যে কিছুটা সাময়িকভাবে ও শিখবে যে আমার এই কাজটা করতে হয় না, বা কোন স্কিলটা শিখালে ও শিখবে বা ওই বিহেভিয়ারটা ঘটবে না আপাতত। এটা জাস্ট একটা কাল্পনিক একটা কেস, জাস্ট কাল্পনিক এবং খুবই শর্ট, এটা আসলে এভাবে হয় না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য মানে, কারণ এখানে আমরা সব ধরনের মানুষই আছি, তো প্যারেন্টস আছি, স্টুডেন্ট আছি, যার শর্টে যতটুকু বলা যায়। দেখেন কিভাবে এখানে যদি আমরা ওকে এই শিখাই, ধরেন মেয়েটার নাম হলো মীরা, মীরা 3 সেকেন্ড হাত শান্ত রাখবে ভিজুয়াল কার্ড দেখানোর পরে। ওকে, এখন আমরা যদি এই টার্গেট বিহেভিয়ার ধরি যে প্রথম 1 মাস ও 3 সেকেন্ড হাত শান্ত রাখবে, তারপরে 6 সেকেন্ড, তারপরে 10 সেকেন্ড, আস্তে আস্তে বাড়াবো, আমরা অবশ্যই ফলো আপে যাবো, দেখবো কাজ হচ্ছে কিনা। তারপরে দেখবো আস্তে আস্তে কি হবে, ও যখন হাত শান্ত রাখতে পারবে ওই সিচুয়েশনে, তখন কিন্তু ওভারঅল হলো আপনার ওই আচরণটা ঘটা কিন্তু কমে যাবে। ধরেন একটা বাচ্চা আমাকে মারতে আমি কোনো বাচ্চার কাছে যাব না, এখানে কিন্তু দেখেন আমি প্রথমে হয়তোবা গেলাম, যাওয়ার পরে আমি যদি হাত শান্ত রাখি, আমার শ্যাডো থেরাপিস্ট যদি ট্রেন্ড হইতো বা জানতো, তখন যদি আমি হাত শান্ত রাখতাম, তখন কিন্তু হলো আমি হচ্ছে যাইতাম না। বল শেয়ারিং এর ক্ষেত্রে ধরেন ট্রিগারিং ফ্যাক্টর, ওখানে আমি হাত শান্তর কার্ড দেখাচ্ছি, তখন আমি হাত শান্ত রাখলাম। বা একজনের বড় চুল দেখলে আমার টানতে ইচ্ছে করে, এখানে আমি হাত শান্তর কার্ড দেখালাম, আমি হাত শান্ত রাখলাম, তখন কিন্তু বিহেভিয়ারটা ঘটলো না বা ঘটতো না। তো এইটা হচ্ছে মেইন কাহিনী, আমি যদি না বুঝি না তখন হচ্ছে কার্ড ধরা খুব ডিফিকাল্ট যে আসলে হচ্ছে কেন। এটা জাস্ট একটা কাল্পনিক খুবই শর্ট একটা কেস, জাস্ট বোঝানোর জন্য যে জিনিসটা এইভাবে করেও হতে পারে, কিন্তু সাধারণত না হওয়ার কারণে তখন একটা মিসকনসেপশন হয় বিয়ে কাজ করে না, থেরাপি নিচ্ছি হয় না। কিন্তু কথা হচ্ছে ভাই আমি তো ওখানে নাই, আমরা তো স্কুলে নাই, আমরা কিভাবে বুঝবো। বাট ডেফিনেটলি আমরা হচ্ছে একটা বাচ্চার হাত শান্ত যদি থেরাপিতে শিখাই অনেকক্ষণ, তখন ওভার টাইম গিয়ে বাচ্চাটা লার্ন করবে। 4-5 মাস একটা বাচ্চা যদি শেখে যেভাবে থেরাপিস্ট বলেছে ওভাবে সেশন নিয়ে, তখন অবশ্যই স্কুলে একটা ম্যানিফেস্টেশন আপনারা ডেফিনেটলি দেখতে পারবেন। ওভাবে না হোক বাট যতটুকু সম্ভব একটা সুন্দর একটা ম্যানিফেস্টেশন কিন্তু দেখা যায়। তো এতটুকু আ- পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা, প্লিজ কারো কোয়েশ্চেন থাকলে বলবেন। আচ্ছা আপু, আমার একটা সিনারিওতে আমার একটা বাচ্চা যেটা করছে সেটা হচ্ছে আপনার ও বাচ্চাটার গুড বিহেভিয়ার আর ব্যাড বিহেভিয়ার ডিফারেন্সটা না আমি ঠিক মানে জাজ করতে পারছি না। ফর ইনস্টেন্স বাচ্চাটা খুব কিউরিয়াস, সে যেখানে যাচ্ছে প্রতিটা জিনিসের ম্যাটেরিয়ালে নক করছে, টোকা দিচ্ছে, ইভেন দরজা দেখলে দরজা নিয়েও সে টোকা দিচ্ছে, বাড়ি দিচ্ছে, সে দেখে বোঝার চেষ্টা করছে। এখন এটাকে কি আমি গুড বিহেভিয়ার হিসেবে ধরবো না ব্যাড বিহেভিয়ার, বা এটার কন্ট্রোলটা আমি কিভাবে করে করবো? প্রথমত ভাইয়া দেখেন, আপনি যখন আমাকে বলছেন বিহেভিয়ারের ডেফিনেশনে যেটা একটা কিউরিয়াস, আপনারাই আমাকে বলেন, আমি কিন্তু বিহেভিয়ারের ডেফিনেশন পড়াইছি একটু আগে। আপনারা আমাকে বলেন জাস্ট কিউরিয়াস কি কোনো বিহেভিয়ার? জাস্ট এভাবে চিন্তা করেন, কিউরিয়াস কিন্তু ভাইয়া কোনো বিহেভিয়ার না। প্রথমত আগে আচ্ছা। আমাদের বুঝতে হবে যে আপনি কিউরিয়াস বলতে কি বুঝাচ্ছেন, এটা হচ্ছে প্রথম কথা। এটা বুঝতে হলে আগে আমাদের বাচ্চা অবজার্ভ করতে হবে। এমনও হয় যে আপনি কিউরিয়াস বলতে যে কি বুঝাচ্ছেন, আমরা প্রফেশনাল চোখ দিকে কিউরিয়াস বলতে আসলে যেটা বুঝতে পারছি বা ওর এই অনুযায়ী যেটা থাকার কথা সেই জায়গায় ও পিছিয়ে আছে কিনা, এটার জন্যই বেসিক্যালি আমরা আসলে অ্যাসেসমেন্ট করে থাকি। কারণ হলো গুড বিহেভিয়ার ব্যাড বিহেভিয়ার এটা অনেক বড় একটা ওয়ার্ড। ইভেন এটা ভ্যারি করবে, আপনার কাছে যেটা গুড বিহেভিয়ার আমার কাছে সেটা গুড বিহেভিয়ার না, আমার কাছে আচ্ছা। যেটা ব্যাড বিহেভিয়ার আপনার কাছে কিন্তু সেটা ব্যাড বিহেভিয়ার না, কারণ ফ্যামিলি কালচার অনুযায়ী এটা ভ্যারি করে। হুম ওকে, হুম। তো এটা অনেক ভাস্ট একটা ওয়ার্ড। আগে বাচ্চাকে দেখতে হবে যে কিউরিয়াস বলতে আপনি কি বোঝাচ্ছেন, বা সেটা আপনি যেটাই বললেন যে এক্সপ্লোর করে ও, তো এই এক্সপ্লোরেশনের জন্য ওর বর্তমানে লাইফে কোথায় কোথায় ঝামেলা হচ্ছে এটা বোঝার জন্য বাচ্চাটাকে বেশ ভালো সময় অবজার্ভ করতে হবে।
তো এটা আসলে না দেখে আমি বলতে পারতেছি না। আপু আমাদের বাচ্চাটার মেইন প্রবলেমটা যেটা আমি ফেস করছি ও হচ্ছে কি ওর স্পিচ কমিউনিকেশন হচ্ছে কি অলমোস্ট জিরো। সে কথা বলে, ধরেন আপনি বলছেন কালার যখন আমি করাচ্ছি রেড গ্রিন ব্লু অথবা 1 2 সে রিপিট করছে, অথবা সে কোনো একটা ধরেন মানে পোয়েম বা রাইম যেটা শুনেছে রিপিট করছে, তার মানে গুড মুডে থাকলে সে ইভেন আপনার 3 4 লাইনের গানও গেয়ে দিচ্ছে। বাট ও স্পিচে যখন আমি ডাকছি যে বাবা এদিকে আসো, সে নাম কোনো ধরে রকমের ডাকলে রেসপন্ড তাকানো, করে না। নাম এক্স্যাক্টলি ধরে ডাকলেও সে কোনো আমার দিকে ডিরেক্ট কমিউনিকেট করে না এবং এক্স্যাক্টলি কোনো ভাইয়া দেখেন, ভার্বাল কোনো রিপ্লাই দেয় না। এক্স্যাক্টলি আপনার কোশ্চেনটা খুবই থ্যাংক ইউ, কারণ আপনার কোশ্চেনটা এখন এই টপিকটার সাথে যাবে, প্রিরিকুইজিট স্কিল। হ্যাঁ, রাইট। এটার সাথে আমি মিক্স করে বলছি। ধরেন আপনি আমাকে প্রথমে কনসার্ন জানিয়েছেন বাচ্চা হলো গুড বিহেভিয়ার ব্যাড বিহেভিয়ার বোঝে না। এখন আমাকে একটু বলেন, আমি জাস্ট বলার জন্য বলছি, একটা বাচ্চাকে বা একটা মানুষের যখন ছোটবেলা থেকে বড় হয়, তখন ওর মধ্যে যখন একদম ছোট থাকে কোন স্কিলটা আগে আসে? নাম ধরে ডাকলে তাকানোটা আসে নাকি গুড ব্যাড বিহেভিয়ার শিখে আসে? এইভাবে চিন্তা করবো। হ্যাঁ, তখন আমরা কিন্তু সবাই বুঝতে পারবো যে আমার বাচ্চার জন্য কোনটা আগে শেখানো দরকার। একটা বাচ্চার নাম ধরে তাকানোর রেসপন্স কিন্তু, যদি বাচ্চা টিপিক্যালি ডেভেলপড হয়, তখন স্কিলটা 8 মাসে চলে আসার কথা, যে নাম ধরে ডাকলে বাচ্চা তাকাবে। ওকে, হুম। এটা হচ্ছে বেসিক অ্যাটেনশনের একটা দিক। তার মানে হলো আগে আমার বাচ্চাকে নাম ধরে ডাকলে তাকানোর স্কিলটা আগে শিখাতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার আচ্ছা। কথা হলো, আপনি যদি ওইভাবে নিউরোটিপিক্যাল বাচ্চার দিক খেয়াল করে দেখেন, আমি জানি অ্যাজ এ প্রফেশনাল বা আপনার এই জিনিসটা হয়তো বা আমরা সবসময় ঘাটাঘাটি করি দেখেই আমার এগুলো মুখস্থ, কিন্তু যারা আমরা অন্য প্রফেশনে আছি তারা অনেক ব্যস্ত বা অনেক স্ট্রেসফুল লাইফে এগুলো খেয়াল করা হয় না, যার জন্য আমার কাজ হচ্ছে জাস্ট আপনাদেরকে ওই জায়গাগুলো একটু ধরিয়ে দেওয়া। আদারওয়াইজ জিনিসগুলো এমন না যে আমরা জানি না। প্রথম কথা হলো, আহ বাচ্চার বয়স অনুযায়ী, বাচ্চার বয়স যদি 3 বা 4 হয়, তখন ওর বয়স অনুযায়ী, ওর মানসিক এইজ অনুযায়ী ওর যতটুকু জানার কথা, যে কোনো বিহেভিয়ার থেরাপিস্টের কাছে গেলে যদি সে প্রফেশনাল হয়, সে না ওখান থেকেই কাজটা স্টার্ট করবে। ওকে, যেমন ধরেন আপনি হয়তো বলছেন ওকে গুড ব্যাড বিহেভিয়ার শিখাতে, কিন্তু আমরা প্রফেশনাল আগে চিন্তা করব যে ও টয়লেট ট্রেন কিনা, প্রথমত ও নাম ধরে ডাকলে তাকাই কিনা, তারপর হলো ওই যে ভাইয়া বললেন যে কোনো কিছু কথা বলে চেয়ে নেওয়া, এই স্কিলটা ওর মধ্যে আছে কিনা, বা কথা বললে রিপিট করা, এই জিনিসগুলো ওর মধ্যে আছে কিনা। তারপর আমরা ওই অনুযায়ী না ওকে ফাউন্ডেশন স্কিলটা বা প্রিরিকুইজিট স্কিল দেওয়ার পরে হলো আমরা, তারপরে যখন দেখবো যে না বাচ্চাটা চলে এসেছে আলহামদুলিল্লাহ, তারপরে ভাই আমরা ওইটা গুড ব্যাড বিহেভিয়ারে যাবো, মানে যেটা আপনি বললেন কিউরিয়াস। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? হ্যাঁ ভাইয়া, বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন বাচ্চাটাকে নিয়ে যেটা প্রবলেম হয়, ও খুবই হুম। মুডি স্পেসিফিক্যালি। ধরেন আমি ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি, ও যেতে কিন্তু কোনো প্রবলেম নাই, ওখানে থাকছে। হঠাৎ করে কোনো একটা স্পেসিফিক কাজ বা কোনো একটা জায়গায়, ধরেন হসপিটালে আমি বসে আছি ওয়েটিং এরিয়াতে, আমি তাকে নিয়ে ওয়াশরুমের দিকে যাব অথবা কাউন্টারের দিকে যাব, সে হঠাৎ করে তার মনে হলো সে ওদিকে যাবে না। দ্য মোমেন্ট হি স্পিক্স যে যাবে না, তাকে যতই বলি সে কোনোভাবেই আর ওদিকে যাবে না বা করতে চাবে না, তখন তার বাকি অন্যান্য অ্যাক্টিভিটি শুরু হবে। যে সে তখন স্ক্রিম করতে থাকবে বা এগুলো যেগুলো বাচ্চাদের নর্মাল, মানে তখন মানে তার রেজিস্ট্যান্স বিহেভিয়ার গুলো চলে আসে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি জাস্ট জানার জন্য জানতে চাচ্ছি, যদি আমার জি জি বাচ্চা বলে আমি ওখানে যাব না, জি তারপরও আমি যেহেতু জানি যে ও না বললে আমি ওর সাথে পারি না, তাহলে জি। আমার হলো, আমার ওর কথা মেনে নিতে সমস্যা কোথায়? কারণ আমি তো জানি যে আমি আসলে ওর সাথে পারবো না, আমি জাস্ট জানতে চাচ্ছি। আচ্ছা ভাইয়া, পারবো নার ব্যাপারটা না। সে ফর ইনস্টেন্স ও বাসায় বসে আছে, হুম হুম। নর্মালি পুরো বাসায় ঘুরছে, কোনো একটা কারণে হঠাৎ করে তার মনে হলো যে আমি এই জায়গাটা থেকে পাশে ওখানে গিয়ে আমি বসবো না। এই ওকে, দ্য মোমেন্ট সে ওই মানে যখন নিজের সেলফ ডিসিশনটা নেয়, তখনই সে রেজিস্টিভ বিহেভিয়ারে চলে আসে। এখানে ভাইয়া আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে এটা ও সেলফ ডিসিশন নেয় না। আমার পার্সোনালি মনে হচ্ছে এরকম হতে পারে যে রুটিনের বাহিরে যেতে চায় না, আমার মনে হচ্ছে, আমি কিন্তু দেখি নাই ভাইয়া। সো আচ্ছা। এই কেসটা আসলে না দেখে আমি বলতে পারতেছি না, কারণ হলো আপনি আমাকে যেগুলা দুইটা বিহেভিয়ার উদাহরণ দিলেন ভাই, দুইটাই কিন্তু ভাষা ভাষা। সো না দেখে আচ্ছা বলতে পারতেছি না। ভাইয়া, দ্বিতীয় আমি কথা যেটা হলো না বলতে চাচ্ছিলাম ওর হুম, হুম, হুম। মানে রেজিস্টিভ বিহেভিয়ারটা বুঝাতে চাচ্ছিলাম। আমি তো না না বারবার আমি, না যাওয়ার কথা বলছি। আমি অপোজিট থেকে এবার বলছি, ওকে যদি না না কোথাও আপনি ঠিক হঠাৎ করে আছে। যেতে চাচ্ছে, কোথাও যেতে চাচ্ছে সে, মানে ধরেন এখান থেকে সে এখন ওই রুমে যাবেই। ধরেন আমি ওয়াশরুমে গেছি, যেটা হয় আমাদের বাচ্চাদের ক্ষেত্রে, যেটা হয় যে ওয়াশরুমে গেলে আমরা দরজাটা লক করি না, আল্লাহ মাফ করুক, বাচ্চাটা যদি কোনো হ্যাঁ স্পেসিফিক অবশ্যই রিকোয়ার্ড অবশ্যই থাকে। অবশ্যই ভাই, অবশ্যই। হ্যাঁ, সেরকম টাইমে যেটা হয়, ধরেন সে এখন ওয়াশরুমে যাবে, ইট ডাজেন্ট ম্যাটার হোয়াট এভার দ্য ফ্যাক্ট ইজ, সে এখন ওখানে যাবে। আমি হুম যদি বলি ঠিক আছে তুমি এই ওয়াশরুমে দাঁড়াও, আমি ওখানে গিয়ে দাঁড়াচ্ছি,
হি উইল নট, মানে তাকে যেতে হবে, মানে যেতেই হবে, তাকে তখন আর কন্ট্রোল করা যায় না। আপনার ওই কিছু মনে করবেন না ভাই, আপনার বাচ্চা কি এবিএ থেরাপি নিচ্ছে? আমি জানি না, কারণ আমি বুঝতে পারছি না আপনি কি, এই জন্য জিজ্ঞেস করছি। ভাইয়া এখনো এবিএ থেরাপি আমি ওকে দেওয়া শুরু করে, মানে আমি আনঅফিসিয়ালি আমরা নিজেরা দেওয়ার চেষ্টা করছি উইথ সাম বুঝতে হেল্প, পারছি ভাইয়া, বাট ইটস আমরা এখনো বেটার স্পেসিফিক কারো যে আন্ডারে যেহেতু যেতে আপনি পারিনি। যে ইস্যুগুলো বললেন, ইটস জি বেটার জি যে আপনি এবিএ থেরাপি স্টার্ট করেন, কারণ হলো এগুলো সবগুলাই না বিহেভিয়ার ইস্যু। আর আচ্ছা যদি আপনি স্টার্ট করেন, যেখানে আপনি স্টার্ট করেন না কেন, তখন আপনি যদি ভালো সুপারভাইজার বা ভালো প্রফেশনালের হাতে পড়ে, তখন হুম হুম। ডেফিনেটলি জিনিসগুলো সলভ হবে। কারণ ভাইয়া জিনিসটা হয় কি, এবিএ থেরাপি কিন্তু অনেক ট্রেন্ড প্রফেশনাল লাগে। মানে এরকম আপ- না যে আমার মন চাইলে আমি দিতে পারলাম, অনেক সময় না এটাই না, তা তো দেখা অবশ্যই থাকে। আপু, আমি না জাস্ট না, ছোট্ট একটু আবার ডিস্টার্ব করবো, সেটা হচ্ছে গিয়ে বাচ্চাটাকে আমরা যখন থেকে থেরাপি দেওয়ার চেষ্টা করছি, হুম হুম অবশ্যই প্রফেশনালদের সাথে ডিসকাস করেই আমরা, বাসায় হোম প্রফেশনাল একজন আসছেন, উনিও সাজেস্ট করছেন কোথাও একখানে যাওয়ার জন্য, বাট হোয়াট আই ওয়াজ সেইং যে ওর ধরেন আগে সিমিং ছিল, যখনই বেরোতো সব কনস্ট্যান্টলি ও সিম হুম করতো, হুম হুম ওটা মাঝখান দিয়ে বন্ধ হয়ে গেল, এখন যেমন সে নিজে নিজে গুনগুন করে গায়, বাট ওর হুম। নতুন একটা বিহেভিয়ার ক্রিয়েট হয়েছে, ধরেন যে এখন ফর নো রিজন, কোথাও কোনো স্পেসিফিক রিজন নেই, হঠাৎ করে চিৎকার দিচ্ছে, ওটার রিজন কিন্তু সেও জানে না। তাকে যদি আমি তখন বলছি বাবা কি হলো, আবার সে কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে যাবে, আবার হয়তো বা কোনো কারণ ছাড়াই হঠাৎ করে চিৎকার দিবে। এটার কোনো স্পেসিফিক রিজনও আমরা অনেক চেষ্টা করেছি খুঁজে ভাইয়া এই দেখার। জন্যই তো বিহেভিয়ার থেরাপি দিবেন, কারণ হলো বিহেভিয়ার গুলো অনেক, প্রথমত আচ্ছা, যে অনেক জায়গায় আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে। তো রাইট। আমি যদি বসে থাকি যে ও চিৎকার করছে আমি যাব না, আমি যদি ওর কমফোর্ট জোনেই বসে থাকি, তখন কিন্তু ভাইয়া এটা শুধু বাচ্চা না, আমাদের কথাই চিন্তা করেন না, আমরা যদি আমাদের কমফোর্ট জোন থেকে বের না হই, আমরা কিন্তু গ্রো করব না। শুধু বাচ্চা না, এটা অলসো ফর আস। যে আমি মানে মনে করেন একটা কাজ করতে আমার ভালো লাগে না, আমি ওই কাজটা যদি না করি, আমরা কিন্তু গ্রো করব না। আমাদের সবার সবার গ্রো করতে গেলে নিজেকে নিজে কন্টিনিউয়াসলি পুশ করতে হয়। তো আচ্ছা এখানে আসলে জি জি। আপু, লাস্ট একটা কোশ্চেন ছিল হচ্ছে গিয়ে, আমার বাচ্চাটা কিন্তু 5.5 বছর বয়স হয়ে গেছে, হুম 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 ওর মেইন কমিউনিকেশন স্কিল বা আপনার ওর স্পিচের প্রবলেমটার কারণে, ওর যদি ধরেন বাচ্চারা কিন্তু অনেক সময় বললেও আমরা যে বুঝবো আন্ডারস্ট্যান্ডিং, বাচ্চারা কিছু কথা বললে হয়তো বা বুঝতে পারবো যে তার ইরিটেশনটা কোথায় হচ্ছে, হয়তোবা আমরা তখন উই ক্যান গিভ দেম প্রপার থেরাপি। যেহেতু আমার বাচ্চাটা কথা ভাইয়া, বলে না যারাই এবং প্রফেশনাল আছে এখানে অনেক জি প্রফেশনালও আছে, হ্যাঁ। আমরা জি, সবাই ভাইয়া ট্রেন্ড আপ, সো এটা নিয়ে টেনশনের কিছু নাই যে ও তো বুঝাতে পারে না, ওনারা বুঝবেন কিনা। আমরা না না ভাইয়া আপু, আমি আমার কোশ্চেনটা ছিল আপু যে 5.5 বছরের পরে ওর কি এবিএ তে ওর স্পিচে কোনো রকমের হেল্প আসবে কিনা, মানে ওর। ভাইয়া শুধু এবিএ না, আমি বলবো যে আপনি ওর জন্য স্পিচ, ওটি, এবিএ একসাথে শুরু করেন, সবকিছুই আচ্ছা, শুরু করুন। আপনি যদি চিন্তা করেন যে আমাদের সম্ভাবনা শেষ হয়ে যায় তখন, যখন আমরা চিন্তার মধ্যে ইতি টেনে দিই। তো এটাই হচ্ছে বাস্তবতা। আন্ডারস্টুড আপু। জি জি থ্যাংক ইউ সো মাচ। জি আপু, কন্টিনিউ করেন প্লিজ। জি জি, থ্যাংক ইউ। তো প্রি রিকোয়েস্ট স্কিলটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন হলো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন, যদি প্রি রিকোয়েজিট স্কিল নিয়ে থাকে আমরা এখন একটু সামনে যাই। আচ্ছা, প্রি রিকোয়েজিট স্কিলের মধ্যে যেটা আমি আগেই বললাম যে ডেভেলপমেন্টাল প্রোগ্রেশন নিয়ে আমাদের খেয়াল করতে হয়, যে আসলে প্যারেন্টস এটা চাচ্ছে, উইথ ডিউ রেসপেক্ট আমরা অবশ্যই এটা ধরবো, বাট তার আগে কোনো ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টাল মাইলস্টোন মিসিং হয়ে গেল কিনা, তখন অ্যাজ এ প্রফেশনাল আমরা আগে ওই জায়গাটা কাজ করে তারপরে আমরা প্যারেন্টসকে বলবো যে আমরা আগে আহ হচ্ছে মানে কি বলবো, আমরা আগে হলো ডেভেলপমেন্টাল মাইলস্টোনটা বিল্ড আপ করে তারপর আমরা হচ্ছে প্যারেন্টস এর কনসার্নে যাব। ডেফিনেটলি তারা একটা সার্ভিস নিচ্ছে, তো আমাদের কাজ হলো এটা প্যারেন্টসকে সুন্দরভাবে বোঝানো যে দেখেন, আমাদের আগে ডেভেলপমেন্টাল মাইলস্টোনটা ফিল আপ করার পরে বা প্রি রিকোয়েজিট স্কিল ফিল আপ হওয়ার পরে আমরা ডেফিনেটলি আপনার স্কিলে ব্যাক করব। আর একটা জিনিস আবার বলি যে এখানে হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড অ্যাসেসমেন্ট, যে হলো প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদা, একজনের সাথে আরেকজনের মিস হওয়ার কোনো চান্স নেই। টাস্ক অ্যানালাইসিস হলো ছোট 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 কাজে ভাগ করে নেওয়াটা। ওকে, এখন ইম্পর্টেন্ট জিনিস হলো, এটা আমি অনেক জায়গায় লেখা দেখি যার জন্য এটা আসলে আমার অ্যাড করা, সেটা হলো এবিএ থেরাপি এবং সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এক কিনা। আচ্ছা, এবিএ থেরাপিতেও বিহেভিয়ার থেরাপি আছে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতেও বিহেভিয়ার আছে, পার্থক্যটা কোথায়? দেখেন, কগনিটিভ বিহেভিয়ারে মানে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ারে আমরা একটা বাচ্চা মানে একটা মানুষের থিঙ্কিং নিয়ে কাজ করি, থিঙ্কিং এবং তার বিশ্বাস নিয়ে কাজ করি। টু বি ভেরি অনেস্ট, সিবিটি কিন্তু আপনি হচ্ছে স্পেশাল নিড বাচ্চাদের সাথে ইউজ করতে পারবেন না, বা ডেভেলপমেন্টাল ডিলের বাচ্চাদের সাথে আমরা সিবিটি কখনো ইউজ করতে পারবো না ইথিক্যালি। কারণ হলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, কগনিটিভ মানে হলো চিন্তা। আমাদের বাচ্চাদের দেখেন আমরা বিহেভিয়ার থেরাপি দিয়ে বা এবিএ দিয়ে
একটা বাচ্চার কত বেসিক লেভেলে কাজ করছি, নাম ধরে ডাকলে তাকানো, তারপরে হলো নিজের ওয়েট করা, হাত শান্ত রাখা, কতটা মানে মনে করবো যে কতটা বেসিক লেভেলে কাজ করছে। আর সিবিটি সামথিং যেটা নিউরোটিপিক্যাল বাচ্চাদের জন্য ইউজ করা হয়, যেই বাচ্চারা মেইন স্ট্রিম স্কুলে যাচ্ছে ওদের জন্য ইউজ করা হয়, ওদের থিঙ্কিং নিয়ে। আমাদের বাচ্চাদের তো কথা বলতেই কষ্ট হচ্ছে, সেখানে থিঙ্কিং এর জায়গাটাতেও আমাদের কিন্তু অনেকটা গুছিয়ে দিতে হচ্ছে। তো সিবিটি কিন্তু অ্যাপ্লিকেবল না। তো এইটা একটা অনেক বড় একটা অ্যাওয়ারনেস, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমি জানি না যেসব সেন্টারে সিবিটি দিচ্ছেন তারা নিজেরাই জানেন কি দিচ্ছেন, আমি জানি না। তো এটা বুঝতে হবে আমাদের আগে। এখানে কি আরেকটা জিনিস দেখেন, ডিবিটি ব্যবহার করা যাবে আপু? কোথায় সিবিটি ব্যবহার করা যাবে আপু? ডিবিটি না আপু, ডিবিটি ব্যবহার করা যাবে না। ডিবিটি সিবিটি এগুলো সবগুলা কাউন্সেলিং এর পার্ট, এগুলা একটাও স্পেশাল নিড বাচ্চাদের জন্য না। না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আপু। জি জি জি। আচ্ছা, আপু একটা সিবিটি প্রশ্ন করেছেন যে অ্যাপ্লাই করা যাবে, এটা কি একটু স্পেসিফিক্যালি কোনো এক্সাম্পল দিয়ে বলতে পারবেন আপু আমাকে? আরেকবার একটু বলবেন প্লিজ কোশ্চেনটা, ফৌজি আপু। সিবিটি কাদের জন্য অ্যাপ্লাই করা যাবে, এটা একটু আপু স্পেসিফিক। সিবিটির আমি একটা ধরন বলি, হ্যাঁ একটা এক্সাম্পল দিই, কারণ সিবিটির ট্রেনিং আমিও নিয়েছি। সিবিটির বাংলাদেশে মোটামুটি যে কয়টা ট্রেনিং হয় সব কয়টা ট্রেনিং আমিও নিয়েছি। তো সিবিটির আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি একজনকে যে বলছেন যে আমাকে কেউ ভালোবাসে না, তখন সিবিটির কাজ হলো আপনার থিঙ্কিং নিয়ে কাজ করা। তখন বলবে যে ওকে ফাইন, তোমাকে কেউ ভালোবাসে না, তুমি এমন একজন, তুমি আমাকে দুইজনের নাম লিখে নিয়ে আসো যারা তোমাকে ভালোবাসে। আপনি যেটা চিন্তা করছেন আপনার চিন্তার এগেনস্ট এটা পুশ করছে, সো এটা সিবিটি। আপনি নিজে চিন্তা করে দেখেন, টু বি ভেরি অনেস্ট, ইথিক্যালি সিবিটি আর এবিএ এক কিনা। বিকজ অফ হচ্ছে আমি বলতেছি আমাকে কেউ ভালোবাসে না, আমাদের সবারই পার্সোনাল লাইফ এরকম ফিল হয় যে আমাকে মনে হয় কেউ ভালোবাসে না। তো আপনি তখন লিস্ট দিলেন যে ওকে ফাইন, তোমাকে ভালোবাসে এরকম দুইজন মানুষের নাম বলো। আপনি যখন ওইটা চিন্তা করে নিয়ে আসবেন, দ্যাট ইজ সিবিটি। সো এটা কিন্তু ওইটা কিছুই হয় না। সো আমাদের এটা বুঝতে হবে যে আমরা আসলে মানে কোনটা আমার বাচ্চার জন্য দরকার, এটা বুঝে তারপর ইউজ করতে হবে। আচ্ছা, একজন একটা কোয়েশ্চেন করেছেন যে ডেভেলপমেন্টাল ডিলে এবং এডুকেশনাল ডিলেতে এবিএ থেরাপিতে কেমন কাজ করে। আপু চমৎকার কাজ করে, চমৎকার কাজ হয়। যারা নিয়েছে এবং যেভাবে বলতে নেওয়া হয় সেভাবে যখন নেয় চমৎকার কাজ করে। যদি আপনি প্রফেশনাল মানে সার্টিফাইড প্রফেশনালের কাছে নেন অবশ্যই চমৎকার কাজ করে, কিন্তু প্রবলেম ইজ যে সব জায়গায় এত ম্যাল প্র্যাকটিস, যার জন্য আসলে আমরা 40 আওয়ার্সের ট্রেনিং দেওয়া, সার্টিফিকেশন করা বা ওই জায়গাগুলোতে কাজ করতেছি, কারণ হচ্ছে এবিএ থেরাপি বাংলাদেশে ম্যাল প্র্যাকটিস অনেক বেশি। ফজলি আপু কিছু কোশ্চেন করবেন মনে হয়, প্লিজ একটু তাড়াতাড়ি করে ফেলি। হ্যাঁ, আমি আমার একটু স্পেসিফিকলি আমার বেবিকে নিয়ে একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম। আপু অ্যাকচুয়ালি কোশ্চেনটা লাস্টে নেই, কারণ হলো আমাদের এটা শেষ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, একটু Thank you. তাহলে আমাকে একটু হ্যাঁ হ্যাঁ, আপনি লাস্টে সময় আমাকে বলেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক আপু, ইউ। নিউরোলজিক্যাল ডিসফাংশন বাচ্চাদের ক্ষেত্রে কি এবিএ থেরাপি কাজ করে? নিউরোলজিক্যাল ডিসফাংশন বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে মাল্টি ডিসঅর্ডার, যাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডিলে আছে, বিহেভিয়ার সব প্যাটার্ন গুলো যেগুলো আছে সেগুলো সবকিছুতেই হ্যাঁ আপু প্রবলেম কাজ আছে করে, যাদের। কাজ করে আপু। 1 থেকে 5 বছর বাচ্চার মধ্যে মানে 1 আপু থেকে 5 এইজের বছর কোনো পার্থক্য নাই, এবিএ যে কোনো বয়সী বাচ্চাদের জন্যই খুব ভালো কাজ করে। আপনি যে ইস্যুগুলো বললেন সেগুলো ধরে বেশ ভালোই কাজ করে। এবিএ থেরাপি আমি পার্সোনালি নিউরোটিপিক্যাল বাচ্চাদের সাথেও ইউজ করে দেখেছি, মানে আমি আগে যে সেন্টারে ছিলাম ওখানে বেশ ভালোই কাজ করে যদি সুন্দর করে ওভাবে কাজ করানো যায়। ওকে, এটা হচ্ছে কোড নাম্বার 1। আপনারা যারা যারা হচ্ছে সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করেছেন তারা একটু দেখে রাখেন, কারণ এই কোড নাম্বার গুলো আমাদের সাবমিট করতে হবে যদি হচ্ছে আপনারা সার্টিফিকেশন নিতে চান। পরে আমি দেখি নাই, আমি জানি নাই বলে আসলে কোনো লাভ নাই, কারণ হলো আমি এটা অনেকবার বলে দিয়েছি। কোড নাম্বার গুলো একটু নিতে হবে। 5421, রাইট? ইয়েস। আচ্ছা, আমরা এখন পরেরটাই চলে যাচ্ছি কারণ আমাদের শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে। অনেকেই মনে করেন যে এবিএ থেরাপিটা আসলে দেখতে কিরকম। অনেকে আছে, যেমন ধরেন অনেকেই আছে যে এবিএ থেরাপিটা দেখতে কিরকম এরকম একটা কোয়েশ্চেন থাকে। এবিএ থেরাপিটা দেখতে কি কাউন্সেলিং করে এরকম, মানে কাউন্সেলিং সেশনে সাধারণত হয় যে দুইজন এক দুইটা চেয়ারে বসে কথা বলে শোনে। তো এটা মনে হয় বোঝায়, এখানে মনে হয় ওকে মনে হয় বোঝায় যে তুমি আর দুষ্টামি করো না, এগুলো করতে হয় না। এটা এবিএ থেরাপি কিন্তু এরকম না, এখানে আমরা কেউ কাউকে কিছু বুঝাচ্ছি না। দেখেন এবিএ থেরাপির আমাদের ডান পাশের ছবিটা দেখেন, এবিএ থেরাপিতে সবসময় আমরা বাচ্চাদের সাথে প্লে বেসড অ্যাক্টিভিটি করি। এটা দেখা যাবে যে বাচ্চা খেলতেছে থেরাপিস্টের সাথে, খুব কমন সিনারিও, থেরাপিস্টের সাথে বাচ্চা খেলতেছে।
তো যদি কেউ যদি দেখে তার মনে হবে ওকে ফাইন খেলছে, তারপরে একটু ইমিটেশনের কাজ করাচ্ছে, একটু কথা বলার কাজ করাচ্ছে, আবার একটু লাইফ স্কিল বা হ্যান্ড ওয়াশের কাজ করাচ্ছে, আবার একটু পর পর থেরাপিস্ট কি জানি খাতায় ডায়েরিতে ফাইলে লিখছে। তো এবিএ থেরাপি কিন্তু কাউন্সিলিং সেশন না, এবিএ থেরাপি কিন্তু সিবিটি না। এবিএ থেরাপি আরেকটা জিনিস, অনেকে মনে করে যে আপনাদের কাজগুলো দেখে মনে হয় এসএলটি, বাট এসএলটি না। আপনাদের কাজগুলো দেখলে মনে হয় আপনারা এই একটু একটু ওটি করান, আবার ওটি না, বাট না, এবিএ থেরাপি আসলে দেখতে এরকম। তো আসলে বেসিক্যালি আমরা বাচ্চাদের সাথে খেলে খেলে কাজ করি। তো ওভাবে দেখলে কাইন্ড অফ মিক্সচার, বাট আমরা কিন্তু স্পিচ থেরাপিস্ট না, অকুপেশনাল থেরাপিস্ট না। আমরা শুধুমাত্র বিহেভিয়ার থেরাপি দেই। আমরা যেই আচরণটা পরিমাপ করতে পারি না, ওই আচরণ নিয়ে আমরা কাজ করতে পারি না। যে কারণে আমি আগেই বলেছি যে সেন্সরির কাজ এবিএন না, কারণ হলো আমরা সেন্সরি মেজারমেন্ট করতে পারি না আমাদের বিহেভিয়ারের সাইড থেকে। ওকে, তো অনেক প্যারেন্টসরা না প্রশ্ন করেন যে আপু এবিএ থেরাপি নিলে কি ওটি নিতে হয়? আমি বলি হ্যাঁ, অবশ্যই নিতে হয়, কারণ ওটির কাজ এবিএ এর কাজ আলাদা। তো হ্যাঁ ওকে, আপু, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ প্লিজ আপু বলেন না। আচ্ছা আপু, এখানে কি কোনো টাইম সরি, লিমিট থাকবে? যেহেতু আমরা কাউন্সিলিং তো জানি টাইম লিমিট থাকে সাধারণত, বাট এখানে অবশ্যই কোনো আপু, কাউন্সেলিং এ যেরকম আপনি একটা মানে আমি জানি না আপনার ব্যাকগ্রাউন্ড কি, আমি জাস্ট বলতেছি, আমি আগে কাউন্সেলিং এ ছিলাম তো এই জন্য বলি। কাউন্সেলিং এ যেরকম একটা নিয়ম থাকে যে আপনি একটা ক্লায়েন্টের সাথে 45 থেকে 1 ঘন্টা বসবেন, কিন্তু কাউন্সেলিং এ এরকম নিয়ম থাকে না যে আপনার উইকলি এতগুলা সেশন মাস্ট। কিন্তু এবিএ থেরাপিতে নিয়ম হলো সাপ্তাহিক বেসিসে একটা ইন্টারভেনশন সাজেস্ট করা হয়, যেমন ধরেন উইকলি 10 ঘন্টা সেশন মাস্ট, না হলে আমরা ইমপ্রুভমেন্ট দেখাতে পারবো না। এই বিয়েটা এভাবে কাজ করে। কিন্তু কাউন্সেলিং এ আপনি কিন্তু কোনো অ্যাডাল্ট ক্লায়েন্টকে বলতে পারবেন না যে আপনার 10 ঘন্টা আমার সাথে এসে কান্নাকাটি করতে হবে, নাহলে আপনার ডিপ্রেশন যাবেন। এটা কিন্তু এভাবে না। সো কাউন্সেলিং এর সাথে এবিএ থেরাপির বেসিক পার্থক্যটাই হলো যে আমাদের মনে করেন এবিএ থেকে আপনি বলে দিতে হবে ক্লায়েন্টকে যে আপনার বাচ্চার জন্য মনে হচ্ছে আমাদের ধরেন উইকে 4 ঘন্টা মাস্ট, না হলে আমরা মাস শেষে বা 3-4 মাস পরে কোনো চেঞ্জ দেখাতে পারবো না। কিন্তু কাউন্সেলিং এ কি হয়, কাউন্সেলিং এ কিন্তু অ্যাডাল্ট ক্লায়েন্ট নিজে এসে সেশন নিচ্ছে। আমরা কিন্তু ভাই বলি না যে আপনার উইকে কয়টা মাস্ট, মাসে কয়টা মাস্ট। ওখানে একটা মানুষ ফিল করতেছে যে আমার ভালো লাগতেছে না, আমি এখন কাউন্সেলিং নিব। এটা জি কিন্তু আপু, আলাদা। আমি কি বুঝাতে পারছি কিনা? জি আপু, বুঝতে পেরেছি। জি জি। আচ্ছা, আর একটা জিনিস হলো এবিএ থেরাপি আসলে কখন চুজ করব বা কিভাবে চুজ করব। আপনারা অনেকেই এবি আর সিবিটির মধ্যে আরো পার্থক্য জানতে চাবেন, হয়তো ওইটার বেসিসে আমি স্লাইডটা করেছি। যেরকম ধরেন আমাদের শিশুর মধ্যে যদি কমিউনিকেশন স্কিল, কথা বলার কোনো ঝামেলা, কথা বলার ঝামেলার সাথে বিহেভিয়ার রিলেটেড, আমি আবার বলতেছি সেই জায়গাগুলোতে, এবং সামাজিক দক্ষতার ক্ষেত্রে, যেমন ধরেন আমার বাচ্চা শেয়ার করে না, আমার বাচ্চার ধৈর্য নাই, আমার বাচ্চা হলো আরেকজনকে হিট করছে, হাত শান্ত রাখতে পারে না, না টলারেট করতে পারে না, খেলনা ধরলে আরেকজন কান্না করে, এরকম হাজার রকম বিহেভিয়ার থাকতে পারে। এই ধরনের বিহেভিয়ারের ক্ষেত্রে এবিএ খুবই সুন্দর হেল্প করে। এবং হলো নিজেকে হার্ট করা বা সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার থাকতে পারে, ওই ক্ষেত্রে এবিএ হেল্প করে। এবং ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি লাইক অটিজম, এডিএইচডি বা এডিডি বা যে কোনো ধরনের জিডিডি, এই ধরনের কেসে এবিএ খুব ভালো হেল্প করে। আর সিবিটি দেখেন, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কোন ধরনের বাচ্চাদের জন্য কাজ করে, যেই বাচ্চাদের অ্যাংজাইটি থাকে, ডিপ্রেশন থাকে, এক্সাম ফোবিয়া থাকে, এই ধরনের ক্ষেত্রে সিবিটি অনেক ভালো কাজ করে। সুইসাইড করতে চাচ্ছে একটু পর পর, তখন সিবিটি ভালো কাজ করে মোটামুটি। বাচ্চার মধ্যে অনেক বেশি নেগেটিভ থট যে আমাকে কেউ ভালোবাসে না, আমার আম্মু আমাকে সময় দেয় না, আমার আব্বু আমাকে ভালোবাসে না, তো আব্বু হচ্ছে আমার জন্য খেলনা কিনে আনে না, ধরেন কথার কথা, এই ধরনের জিনিসের সিবিটি অনেক ভালো কাজ করে। দেখবেন আমি যে কথাগুলো বলতেছি এগুলা কিন্তু সবই হলো হচ্ছে আপনার কি বলে ওকে, চিন্তা রিলেটেড জিনিস। ওকে, সো আর আপু একটা একটা প্রশ্ন ছিল। কোশ্চেন গুলো আমরা আপু লাস্ট। এবিএ তো লাগছে, কিন্তু এডিএসডি বাচ্চাদের মধ্যে তো অ্যাংজাইটিও থাকে, অনেক সময় ডিপ্রেশনে চলে আসে, আমি পারি না, আমি কিছু পারছি না, আমি যারা একটু বুঝে কিন্তু বলতে পারছে না, হ্যাঁ, আপু এই অ্যাটেনশনের জন্য লাস্টের তারা লাইনটা পড়ালেখা দেখেন, করছে। হোপফুলি তখন আপনার বুঝতে সুবিধা হবে। হুম। ইন্ডিভিজুয়াল উইথ স্ট্রং ভার্বাল স্কিল, এটা হচ্ছে প্রথম কথা। সিবিটি তাদের জন্যই যাবে যেই বাচ্চাগুলোর স্ট্রং ভার্বাল স্কিল, আমি এভাবে চিন্তাও করতে পারি, আমি এভাবে বলতেও পারি, এবং আমি সেলফ রিফ্লেকশন করতে পারি। আপনি আমাকে যখন কোয়েশ্চেন করলেন, আমি সেলফ রিফ্লেকশন করে মেমোরি থেকে কথাগুলো গুছায় আপনাকে বলতে পারতেছি, এবং আমার কগনিটিভ প্রসেস ইজ ওকে, তখন সিবিটি ইউজ করা যাবে। আমি কি বুঝাতে পারছি আপু? জি, তাহলে কি আমি একটা বাচ্চার ক্ষেত্রে, এডিএসডি বাচ্চার ক্ষেত্রে আমি এবিও নিতে পারবো, আবার যারা একটু মানে মানে ভালো ইন্ডিভিজুয়ালি তারা কোশ্চেন অ্যান্সার গুলি করতে পারে কিন্তু তাদের অ্যাংজাইটি হ্যাঁ, আছে, তাদের ক্ষেত্রে আমি সিবিটিও কোশ্চেন নিতে অ্যান্সার পারবো? আপু করতে পারে, এখানে কথা আছে। কোশ্চেন অ্যান্সার কেউ মেমোরাইজড করে না কেউ চিন্তা করে করতে পারে, এটা আগে দেখা লাগবে।
হ্যাঁ, না চিন্তা করে করতে পারে। আমি ইব্রাহিমের কথাই চিন্তা করছি। ও আচ্ছা, না আপু আমি দেখি নাই, সরি আমি দেখি নাই, আমি এই জন্য বলতেছি। এটা বুঝতে হবে যে ওকে চিন্তা করে করতে পারে কিনা। তবে আপু আমি হুম, এরকম ক্লায়েন্ট দেখেছি যাদের সাথে এবিএ সিবিটি মিক্স করে কাজ করছি আমি। কাজ করতে হবে, হ্যাঁ ওইটাই। এবিএ সিবিটি এবং হচ্ছে গেস্টাল্ট, ওটা আরেকটা থেরাপি কাউন্সেলিং এর, আমি ওইটাই ট্রেন্ড আপ ছিলাম। তাই বলতেছি যখন মিক্স আপ করে কাজ করতে হয়েছে আমার ওই বাচ্চার জন্য, কারণ হলো ওর মধ্যে এডিএইচডিও মাইল্ড, অটিজমও মাইল্ড, আপনার হচ্ছে ভার্বাল ইয়া প্রচন্ড স্ট্রং, এবং ও ইউএসএ থেকে থেরাপি নিয়ে আসছিল। তো ওর ওর সাথে কাজ করছিলাম পুরা কাউন্সিলিং আর এবিএ মিক্স করে। তখন আমার ডিফারেন্ট সুপারভাইজার ধরা লাগছিল, কারণ হচ্ছে ওর সাথে পুরা ডিফারেন্টলি কাজ করতেছিল। পেছনে দাও ইমাজিনেশন তো, পেছনে। ক্ষমতা চমৎকার ছিল বাচ্চাটা। তো এইরকম কেস কিন্তু আমি আমার এতদিনের এক্সপিরিয়েন্সে মাত্র একজন পাইছি। তো বুঝতে পারছেন মনে হয় এটা খুবই অনেক বেশি হাই ফাংশনিং বাচ্চারা, এবং বোঝা যাবে না যে সামথিং ইজ মানে মিসিং বা কোনো একটা ইস্যু আছে বাচ্চাটার, বাট সমস্যা তো কিছু আছে। বুঝাতে পারলাম আমি এবি আর সিবিটির পার্থক্যটা জি প্লিজ? জি জি মিস। ওকে। আচ্ছা দেখেন, এইটা রাখার উদ্দেশ্য হলো যাতে আমরা সবাই অ্যাওয়ার হই, কারণ আমরা যত বেশি অ্যাওয়ার হব তত বেশি ইথিক্যাল এবিএটা বেশি ছড়াবে। ওকে, ইথিক্যাল এবিএ থেরাপি সেশনটা আসলে দেখতে কিরকম? ইথিক্যাল এবিএ থেরাপি সেশনে প্রথমত হচ্ছে একটা অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্ট হওয়ার পরে, এবং এবিএ থেরাপির অ্যাসেসমেন্ট কিন্তু আলাদা, এটা হচ্ছে স্কিল বেসড অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট হওয়ার পরে একটা বাচ্চাকে মোটামুটি আপনার বেশ সময় লাগবে অবজার্ভ করতে, এটা 1 মাসও লাগতে পারে, 1 মাসের বেশি লাগবে না ইনশাল্লাহ। যদি বাচ্চা সুস্থ থাকে, থেরাপিস্টরা সুস্থ থাকে, ঠিকমতো কন্টিনিউ করে, তাহলে 1 মাসের বেশি লাগবে না। মোটামুটি এটা অবজার্ভ করার পরে বোঝার চেষ্টা করা হয় যে ও আসলে কোন কোন আচরণগত ইস্যু আছে, বা কোন কোন মানে গোল ওর জন্য নেওয়া যায়, কতগুলো টার্গেট বিহেভিয়ার ওর জন্য নেওয়া হয়। তো ওইটার বেসিসে যেটাকে আমি গোল নিয়েছি ওটা হচ্ছে টার্গেট বিহেভিয়ার নেওয়া। এবং টার্গেট বিহেভিয়ার নেওয়ার পরে এটা এক একটা থেরাপি সেন্টারে এক এক রকম ফলো আপে যায়, কেউ 3 মাস, কেউ 6 মাস, এরকম, এর বেশি যাবে না। আবার এর কম হলেও তখন চেঞ্জ দেখানোটা খুব ডিফিকাল্ট। সাধারণত 3 থেকে 4 মাসের আগে না খুব ভালো চেঞ্জ দেখানো যায় না, যদি বাচ্চাটার মনে করেন পাওয়ারটা ওরকম ফুলফিল না হয়। ওকে, সো আচ্ছা, আর একটা জিনিস হলো আম, তারপরে হলো সেশন গুলো আপনার হলো মনিটর করবে কোনো বিহেভিয়ার অ্যানালিস্ট, যে হচ্ছে আপনাদের এখানে সুবিধার জন্য লিখে দিয়েছি বিসিবিএ, কিউবি অথবা আইবিএ। এবং আবার 3 মাস যাওয়ার পরে, 3 মাস বা 6 মাস যাওয়ার পরে আবার একটা আইপি মিটিং বলেন, যাই বলেন, প্যারেন্টস এর সাথে কথা বলে তারপরে আবার গোলগুলো সিলেক্ট করে আবার কন্টিনিউ করা কয়েক মাসের জন্য, আবার ফলো আপে যাওয়া। তো এইটা হচ্ছে ইথিক্যাল এবিএ থেরাপি সেশন, দেখতে একদম এরকমই হয়। ওকে তাহলে একটা সেশন টোটাল কতগুলো টাইম, মানে কয় মাস টাইম লাগবে? আপু কিসের সময় জানতে চাচ্ছেন বলেন তো? মানে টোটাল থেরাপির একটা বাচ্চার কোনো একটা পয়েন্ট কিওর করার জন্য আপু বা দেখেন, হেলথ প্রথমত হচ্ছে পজিশনে কিওর নিয়ে আসার ওয়ার্ডটা আমরা জন্য। ইউজ না করি, আমরা হ্যাঁ এখানে হ্যাঁ মানে ম্যানেজমেন্ট করছি। এটা হ্যাঁ আপু ম্যানেজ ডিপেন্ড করার করবে জন্য। বাচ্চা টু বাচ্চা, যে ওর ওইটা কতক্ষণ, মানে যেই বাচ্চাটা থেরাপি নিচ্ছে ওর স্পেসিফিক ওই বিহেভিয়ার যেতে বা ওটা ম্যানেজ হতে কতদিন লাগবে, এটা কেউ বলতে পারবে না। যদি কেউ বলে এটা অবশ্যই ম্যাল প্র্যাকটিস, যে 3 মাস নিলেই সব ঠিক হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এরকম বলতে পারে যে এভাবে নিলে আপনি এতদিনে একটা চেঞ্জ দেখতে পারবেন, বাট কবে ঠিক হবে এটা টু বি ভেরি অনেস্ট এটা বলা যায় না। এটাই হচ্ছে সত্যি কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট আপনি যদি রেগুলার থেরাপি নেন ডেফিনেটলি আপনি একটা চেঞ্জ দেখতে পারবেন। যেমন ধরেন, যারা সাধারণত রেগুলার থেরাপি নিচ্ছে, অনেকে আবার এই কনসার্ন করেন যে সারা জীবন কি এবিএ থেরাপি দেওয়া লাগবে। না, সারা জীবন এবিএ থেরাপি দেওয়া লাগবে না। আপনি যদি একটা লম্বা সময় কন্টিনিউ করেন, তখন আস্তে 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 টেকনিক গুলো যখন আপনিও শিখে যাবেন, তখন ডেফিনেটলি যেই মানে আপনি ফলো আপ সেশনে থাকতে হবে তখন। হয়তোবা আপনি মাসে 6টা 7টা নিয়ে আপনি ফলো আপ সেশনে থাকবেন, বাট একদম যে লাগবে না এটা আসলে মানে এটা কথাটা ঠিক না, আমি এই জন্য আর কি বলছি। সবার কাছে ক্লিয়ার কিনা? ওকে। আচ্ছা, আপনারা অনেকে কোশ্চেন করেছেন, সেটা হলো আমি হচ্ছে কোশ্চেন গুলো একটু দিব। আমি হচ্ছে একটু এটা শেষ করে নিই, তারপর আমি আপনাদের কোশ্চেনের উত্তর দিব। আচ্ছা, এবিএ থেরাপিস্টের রোল এবং এবিএ সুপারভাইজারের রোল কি, বা ওই জিনিসটা একটু ডিসক্রাইব করার জন্য আমি এটা দিয়েছি। সেটা হলো একজন ট্রেইনি বিহেভিয়ার থেরাপিস্ট সাধারণত 40 ঘন্টা ট্রেনিং মাস্ট কমপ্লিট থাকতে হবে, এবং যেটা আসলে আমরা সেবা থেকে দিচ্ছি 40 ঘন্টা ট্রেনিং, যেটা আমাদের ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রুভড, সে মাস্ট থাকতে হবে। কারণ অনেক জায়গায় এখন এবিএ থেরাপি প্র্যাকটিস হয় 40 ঘন্টার কিছুই জানে না, তো আপনারা নিজেরাই বুঝে নেন ওটা আসলে কেমনে প্র্যাকটিস হচ্ছে। সো এটা খুবই মাস্ট যে 40 আওয়ার্স থাকতেই হবে আপনার ট্রেনিং, আপনি যদি অ্যাজ এ এবিএ থেরাপিস্ট কাজ করতে চান। তো আপনি যখন বোর্ড এক্সামে বসবেন, বোর্ড এক্সামে পাশ করার পরে আপনি হচ্ছে
আমরা অনেকেই আরবিটি বা রেজিস্টার্ড বিহেভিয়ার টেকনিশিয়ানের সাথে পরিচিত, কিন্তু আমরা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টেকনিশিয়ান বা এবিএটি এগুলো টার্মের সাথে পরিচিত না। আমি জাস্ট ওই জন্য বলছি এরা হচ্ছে বিহেভিয়ার থেরাপিস্ট। এবং অ্যাসিস্ট্যান্ট বিহেভিয়ার অ্যানালিস্ট হলো যারা হলো কোয়ালিফাইড অটিজম সার্ভিস প্র্যাকটিশনার সুপারভাইজার বা কিউএসপিএস অথবা বোর্ড সার্টিফাইড অ্যাসিস্ট্যান্ট বিহেভিয়ার অ্যানালিস্ট। এবং তারপরে যেটা সেটা হচ্ছে বিহেভিয়ার অ্যানালিস্ট, বোর্ড সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট বা বিসিবিএ, আমরা সবাই বিসিবিএ এর কথা জানি। দেন হলো কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, দেন হলো ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। ওকে, আচ্ছা আচ্ছা। তানিয়া আপু, আরবিটি হলো বাংলাদেশ থেকে দেয় না। আপনি আইবিটি এবিএটি নিতে পারবেন, আরবিটি বাংলাদেশ থেকে আর দেয় না। বিসিএবিএ বা বিসিবিএ বাংলাদেশ থেকে আর দেয় না। ওকে, আরবিটি বা বিএসিবি বোর্ডের যা যা ছিল ওগুলা কিছুই আর বাংলাদেশ থেকে দিচ্ছে না। ঠিক আছে, আপনি আইবিটি, আইবিএ, কিউবিএ, কিউএসপিএস, এবিএটি এগুলো হতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিএসিবি বোর্ডের ওইটা আর দিচ্ছে না। ওকে ফাইন। নেক্সট হলো আপনারা এটা একটু দেখে নিতে পারেন যে আইবিটি, এবিএটি বা আরবিটিতে অ্যাকচুয়ালি এডুকেশন কতটুকু না হলেই না। প্রথমত হলো আইবিটি, এবিএটি বা আরবিটিতে এডুকেশন হচ্ছে এইচএসসি, যদিও এটা এইচএসসি বলে, বাট আমি পার্সোনালি মনে করি কি আমাদের দেশে আসলে এইচএসসির জন্য আমরা, আমার মনে হয় অ্যাটলিস্ট মানে আরো একটু এডুকেশন লেভেল ভালো হলে ভালো হয়। কারণ হলো ইংলিশে এক্সাম দিতে হয়, তো গ্রাজুয়েশনটা হলেই আসলে ভালো হয়। টু বি ভেরি অনেস্ট, আমি ট্রেনিং করাতে যেটা ফিল করেছি। এবং বিসিবিএ, কিউবিএ, আইবি এটা হতে গেলে আপনার হচ্ছে মাস্টার্স পাস করতে হবে। এবং রোল হলো সাধারণত যারা হচ্ছে বিসিবিএ বা বিহেভিয়ার অ্যানালিস্ট লেভেলে যারা, তারা সাধারণত একটা বিহেভিয়ার ইন্টারভেনশন প্ল্যান বা বিআইপি প্ল্যান করে থাকেন। এবং যারা আইবিটি, এবিএটি বা আরবিটি থাকে ওরা সাধারণত এটা ফলো করে থাকেন। এবং যারা হচ্ছে বিহেভিয়ার অ্যানালিস্ট ওরা একা একা কাজ করতে পারে, কিন্তু যারা হলো বিহেভিয়ার থেরাপিস্ট তাদেরকে কোনো বিহেভিয়ার অ্যানালিস্টের আন্ডারে কাজ করতে হয়। এবং এটা আমাদের দেশে অনেকেই মানেন না, আমি যার জন্য অ্যাওয়ারনেসের জন্য আবার বলছি। এবং অবশ্যই আমাদের দেশে আরো বেশি বিহেভিয়ার অ্যানালিস্ট তৈরি হওয়া উচিত, কারণ আদারওয়াইজ এত বড় একটা পপুলেশন সার্ভ করা খুবই ডিফিকাল্ট। এবং এত সুন্দরভাবে কাজ করে। আম আচ্ছা, নুসরাত জাহান আপু জানতে চেয়েছেন অনলাইনে অ্যাসেসমেন্ট দেই কিনা। আপু, অনলাইনে অ্যাসেসমেন্ট দিয়ে কোনো লাভ হয় না আপু, ওইটা আসলে করার থেকে না করাই ভালো। যার জন্য আসলে অনলাইনে আমরা দিচ্ছি না আপু সার্ভিসটা, কারণ সামনাসামনি যে হলো কাজটা করে তখন বোঝা যায়। আচ্ছা, একজন আপু অনেক বেশি মেসেজ করছেন। আপু আপনার সাথে না আমার দেখা হয় মাঝে মাঝে, আমার মনে হয় আমরা এটা নিয়ে সামনাসামনি কথা বলি। আমি একটু মেসেজ দিয়ে দিই। আচ্ছা, হুম হুম, আপু 40 আওয়ার্স যে আপনারা ট্রেনিংটা দেন ওটা অফলাইন না অনলাইন? অনলাইনে আপু, এটা অনলাইনে। আচ্ছা, আপনারা অনেকেই আছেন যারা হলো এবিএস সার্টিফাইড হতে চাচ্ছেন, তাদেরকে আমরা একটু বলি। তাদের জন্য বিএসসিবি বোর্ডে আমরা এখন আর সার্টিফিকেশন নিতে পারবো না, আছে হলো কাবা বোর্ড এবং আইবিও বোর্ড। ওকে, আমি আপনাদেরকে একটু এটা ভিজিট করে দেখাবো, সো দ্যাট আমাদের বুঝতে সুবিধা লাগে যে কিভাবে হচ্ছে, হ্যাঁ, কিভাবে সার্চ দিয়ে দেখতে হয় সবকিছু ইন ডিটেলস। একটু সময় দিবেন আমাকে। একটু সময় দিবেন, আমি সার্চ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটা একটা করে। কারণ আমাদেরকে না, প্যারেন্টস বলেন, প্রফেশনাল বলেন, সবাইকে জানতে হবে, জানাতেও হবে, না হলে হলো ম্যাল প্র্যাকটিস থামানো যাবে না। ভাইয়া, ডিফারেন্স গুলো হলো হচ্ছে কাবাটা হচ্ছে অ্যাক্রিডেট, আইবিওটা এখন অ্যাক্রিডেশন পায় নাই, ওরা পাওয়ার প্রসেসে আছে, হোপফুলি পেয়ে যাবে। আর টু বি ভেরি অনেস্ট, আইবিওটা হচ্ছে আমার কাছে পার্সোনালি মনে হয় যে আপনার ওদের টার্গেট হলো গ্লোবালি স্প্রেড করা। আর কাবাটা হচ্ছে আপনার ওখানে ইউএসএ অনেক জায়গায় অ্যাপ্লিকেবল আছে, এটা ইন্টারন্যাশনাল। আইবিওটাও ইন্টারন্যাশনাল, দুইটা বোর্ডের ইয়াই ইউএসএ তে। সো কাবাটা একটু পুরানো আর কি, ওভাবে কোনো পার্থক্য নাই। আপনার হচ্ছে অনেক দেশেই আপনার দুইটাই একসেপ্ট করে, কারণ এত বেশি প্রফেশনাল, এত মানে ভাগাভাগি করলে ওদেরই লস। মানে
প্রফেশনাল তো তৈরি করতে হবে, সার্ভিস তো দিতে হবে। আচ্ছা, রেজিস্ট্রিতে গিয়ে আপনারা যদি কোনো মানুষ বলে যে ধরেন আমি কাবা সার্টিফাইড, ধরেন আপনাকে বললো আমি কাবা সার্টিফাইড, তখন বললেই কি আমরা বিশ্বাস করব? না। আপনি কাবা বোর্ড লিখবেন, লিখে হলো সার্চ দিয়ে আপনি দেখবেন যে রেজিস্ট্রিতে গেলেই চলে আসবে। একটু সময় দিবেন। একটু সময় দিবেন না, এটা ঝামেলা করছে, একটা মিনিট। আচ্ছা, নেটে যতক্ষণ ঝামেলা করছে আমরা এগুলো শেষ করে ফেলি, তারপরে হলো আমরা আবার ওইখানে যাব। আসতে থাকুক ততক্ষণ। উম দেখেন আবার, সেটা হলো কাবা বোর্ড থেকে হচ্ছে 3টা মডেলের সার্টিফিকেশন দেয়। একটা হলো এবিএটি এন্ট্রি লেভেল, একটা হচ্ছে কিউএসপিএস মিড লেভেল, আর একটা হলো কিউবিএ যেটা হচ্ছে মাস্টার্স লেভেল। আর আইবিও বোর্ড থেকে 2টা লেভেলে দেয়, একটা হচ্ছে আইবিটি আর একটা হলো আইবিএ। ও সাধারণত আমরা আইবিটির জন্য হচ্ছে সার্টিফাইড, আমরা আইবি এর জন্য চেষ্টা করছি, হোপফুলি পেয়ে যাব। পেলে আমরা ইনশাল্লাহ আইবি এর ট্রেনিংও শুরু করে দিব খুব দ্রুত। তো আচ্ছা, এগুলো কি সবই অনলাইনে? জি আপু, সবগুলাই অনলাইনে। আচ্ছা দেখেন, আইবিটির প্রসেসটা একটু বলি, আইবিটি কিভাবে হতে হয়। প্রথমে হলো আইবিও বোর্ডের সাথে আপনাকে সাইন আপ করতে হবে। যে আপনি হলো সাইন আপ করেছেন, $120 দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে 40 ঘন্টা ট্রেনিং যেটা আমরা সেবা থেকে দিচ্ছি, সেই সার্টিফিকেটটা আপনার হচ্ছে ওখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনি হচ্ছে সুপারভিশনে স্টার্ট করবেন, এবং সুপারভিশনে হলো 300 ঘন্টা ফিল্ড ওয়ার্ক দরকার হয় আপনার। সেই 300 ঘন্টার ফিল্ড ওয়ার্কের মধ্যে 10 বার সুপারভিশনের সাথে আপনার হচ্ছে সুপারভিশন রিকোয়ারমেন্ট লাগবে, এবং সুপারভিশন গুলো হচ্ছে পার্সোনালি এখন আমিই দিচ্ছি। আর আরেকটা জিনিস হলো আপনার মানে সার্টিফিকেটের আগে কন্টিনিউইং এডুকেশন বা সিইউ লাগে, যেটা হচ্ছে আমরা এখানে দিচ্ছি আপনাদেরকে। আজকে সিইউ সার্টিফিকেট পাবেন অনেকেই। তো আপনারা এই সিইউ সার্টিফিকেটটা হচ্ছে সাবমিট করতে পারবেন, যেটা বলেছি যে কোড জমা দিলেই প্রফেশনাল রেজিস্ট্রেশন যারা করেছেন তারা সবাই সিইউ সার্টিফিকেট পাবেন। এবং তারপরে হলো আপনি জাস্ট ক্যান্ডিডেট স্কিল টেস্ট দিবেন, যেটা আপনার সুপারভাইজার বলবে যে আপনি রেডি এক্সামের জন্য, এবং এটা দুটো দুটো ক্যান্ডিডেট স্কিল টেস্ট দেওয়ার পরে আপনি হলো বোর্ড এক্সামে বসতে পারবেন। তারপরে আপনি নিজেকে সার্টিফাইড বিহেভিয়ার থেরাপিস্ট বলতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোড। কোডগুলো একটু দেখে নিব। আচ্ছা, আর সবার জন্য একটাই রিকোয়েস্ট, যারা সবাই আছেন, সবাই আজকে শুনেছেন, প্লিজ সবাই একটু গুগল ফর্মটা দিয়ে দিবেন। গুগল ফর্মে আমরা আপনাদের ফিডব্যাক নিয়ে আমরা পরবর্তী ওয়ার্কশপ অ্যারেঞ্জ করব, যে কোন ওয়ার্কশপ অ্যারেঞ্জ করলে আপনাদের জন্য সুবিধা হয়। ওকে? আর যারা হচ্ছে একটু গুগল ফর্মটা ফিল আপ করে দিবেন। গুগল ফর্মটা ইয়াতে দেয়া আছে, হোয়াটসঅ্যাপে দেয়া আছে, প্লিজ একটু ফিল আপ করবেন, ফিডব্যাক দিবেন, তাহলে আমরা আরো ইমপ্রুভ করতে পারবো। আর যারা সার্টিফিকেট নিতে চাচ্ছেন তারা আমাকে একটু পার্সোনালি কোড 1 কোড 2 আপনার নাম যদি দিয়ে থাকেন, আর দিতে হবে না, একটু 1 আর 2টা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিই। দেরি হতে পারে সার্টিফিকেট দিতে, একটু মানে 1-2 দিন সময় লাগবে, বাট এর বেশি ইনশাল্লাহ হবে না। সার্টিফিকেট ইস্যু করে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। সো এটা ছিল আমাদের আজকের ট্রেনিং। আমি একটু দেখি বোর্ডটা ওপেন হয়েছে কিনা। এই ফাঁকে আপনারা কোশ্চেন গুলো করতে পারেন, যার যা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে ইন কেস কোনো বাচ্চা 9 বছর বয়স মনে করেন, লাস্ট 3-4 বছর ধরে সাডেনলি ওই যে আপনার কুকুর আর মুরগি দেখে খুব ভয় পায়, মানে আশেপাশে যেতেই চায় না, মানে চিৎকার করে ওঠে মুরগি আশেপাশে গেলে, যেখানে মুরগি আছে সেখানে কোলে উঠে যায় 9 বছর বয়স। তো আপু, এইসব ক্ষেত্রে বাচ্চাটা কি নিউরোটিপিক্যাল? হ্যাঁ, বাচ্চাটা কি না না, নিউরোটিপিক্যাল? সে নর্মাল, একদম খুবই বুদ্ধিদীপ্ত, ইন্টেলিজেন্ট, ক্লাসে ভালো রেজাল্ট করে, ভালো গান গায়, সবকিছুতেই খুব ভালো। হ্যাঁ, ছোটবেলা থেকেই খুব ভালো সবার আপু, সাথে। যদি বাচ্চাটার হলো যেটা আপনি বললেন এইরকম কেস থাকলে এই ক্ষেত্রে সিবিটি কাজ করবে, এটা এবিএ কাজ করবে না। আপনি যেভাবে বললেন সেইটা শুনে আমার মনে হয়। আমার question এটাই ছিল যে সিবিটি থেরাপি এই ক্ষেত্রে কিভাবে তাহলে আমি মানে আপু, এটা হেল্প। সিবিটি কাজ করবে। সিবিটি আমি ট্রেন্ড আপ থাকলো, এটা আমি এখন প্র্যাকটিস করি না। আমি কাউন্সিলিং আগে প্র্যাকটিস করতাম, এখন করি না। সিবিটির জন্য যদি রেফারেল চান তাহলে হলো আমি আপনাকে রেফার করে দিতে পারবো, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে হবে। দরকার এটার একটা সলিউশন আমার। হ্যাঁ হ্যাঁ এত হ্যাঁ, আমি খারাপ লাগে আমার সবকিছু থেকে তখন বঞ্চিত হয় আর কি।
মানে বুঝতে এক জায়গায় পেরেছি আপু। বাড়িতে গেলেই তো মুরগি থাকে সাধারণত, তাই না? তখন আপু আপনি হলো এটা এই ফোবিয়া রিলেটেড কাজে হচ্ছে সিবিটি হেল্প করে, এখানে এবি আসলে ভাবে কিছু করতে পারবে না। আপনি হলো ইয়া করেন, আমাকে একটু পার্সোনালি নক করলে আমি যার কাছ থেকে সিবিটি ট্রেনিং নিয়েছিলাম ওনার নাম্বারটা আমি আপনাকে পাঠিয়ে দেবো। সুফিয়া আপু মনে হয় কোনো কোশ্চেন করতে চাচ্ছিলেন, প্লিজ করেন। জি আপু, আমি বলতে চাচ্ছিলাম আমরা কি আজকের যে সেমিনারটা এটা কি আমরা কোনো রেকর্ড পাবো, মানে কোনো জায়গায় পোস্ট হবে, আমরা কি এটা পেতে পারি? না না আপু, এটা আমি আসলে দিতে চাচ্ছি না। কেন, অনেক বেশি ম্যাল প্র্যাকটিস হয়, তো আশা করি আমার ওকে কথা ওকে, বুঝতে পেরেছেন। জি জি জি, আচ্ছা, আমরা অবশ্যই। দেখেন যখন আইবিও বোর্ডে যাব তখন এখানে দেখেন প্রথমত এখানে আপনাদের প্রোভাইডারের নাম লেখা থাকবে উপরে দেখেন। প্রোভাইডারের নাম যখন দেখবেন তখন এখানে সিইও প্রোভাইডার থাকবে। আম, একটু সময় দিবেন, যারা আমাকে হচ্ছে সার্টিফিকেটের জন্য সিইউ পাঠিয়ে দিয়েছেন অলরেডি, কি বলে কোড গুলো, আমাকে একটু সময় দিবেন, আমি ইনশাল্লাহ 1-2 দিনের মধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। এখানে সিইউ প্রোভাইডার থাকে, সিইউ প্রোভাইডারে গেলে হলো আপনারা হচ্ছে দেখতে পারবেন যে কারা কারা সিইউ প্রোভাইডার। এখন নেট এত স্লো হয়ে গেল। আপু কোডগুলি কি এখানে পাঠাবো নাম লিখে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠাবেন। এখানে পাঠায় লাভ নেই, ওকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, জুমে পাঠায় লাভ নাই। সাইট যেগুলো আপনারা শেয়ার করেছেন এটা কি যাবে? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আপু, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আপনার নাম সহ। আমি হচ্ছে একটু সময় অ্যালাউ করবেন, আমি সার্টিফিকেট দিয়ে দেবো। এইখানে দেখেন এটা কাবা বোর্ডেরটা চলে আসছে এতক্ষণ পরে। ধরেন আপনাকে আমি বললাম না যে আমি সার্টিফাইড প্রফেশনাল, তখন আমি সত্যি বলতেছি কিনা এটা কিভাবে দেখবেন? ধরেন আমার নাম হলো তাসমিম আলম, এখানে বাংলাদেশ লিখবেন কান্ট্রিতে, পরে এখানে আপনি হচ্ছে ফিল্টার শো অ্যাক্টিভ সার্টিফিকেটে টিক চিহ্ন দিয়ে আপনি হলো এখানে ফিল্টারে চাপ দিবেন, ঠিক আছে? এবং রেজিস্ট্রিতে গেলে আপনি সব বোর্ডের ইয়া দেখতে পাবেন, এই যে দেখেন তখন চলে আসবে সবকিছু, ঠিক আছে? এই যে দেখেন, কেউ যদি আপনাকে বলে যে আমি সার্টিফাইড প্রফেশনাল কিন্তু আপনি সার্চ দিয়ে কিছু পান নাই, তার মানে সামথিং ইজ রং। যেই বলবে তার নাম নিয়ে আপনি কান্ট্রি চেক করলে সার্টিফিকেশন নাম্বার লাগবে না, আপনি ভাবে সার্চ করলে চলে আসবে। এবং আরেকটা জিনিস দেখাই, আপনারা যদি এখানে এটাও দেখতে চান যে বাংলাদেশ থেকে কয়জন আছে, তাহলেও আপনারা দেখতে পারবেন। Okay? এই যে দেখেন বাংলাদেশ থেকে কয়জন আছে, তখনও আপনারা এভাবে দেখতে পারবেন যে কয়জন আছে টোটাল, ঠিক আছে? এটা গেল কাবা বোর্ডেরটা। সবার কি কোনো কোশ্চেন আছে এখানে? যে কেউ যদি বলে সার্টিফাইড প্রফেশনাল তখন কিভাবে দেখবো? তখন কিন্তু আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারবেন, এভাবে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রিতে চাপ দিয়ে তারপরে দেখতে পারবেন। এই যে এখানে কাবা বোর্ডে গেলে নিচের দিকে আসে ভিউ দ্য রেজিস্ট্রি, ওখানে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আর আইবিও বোর্ডের ক্ষেত্রে আপনার হচ্ছে এসিপি বা অ্যাপ্রুভ কন্টেন্ট প্রোভাইডার যারা, ওইখানে গেলে আপনারা হলো নিচের দিকে গেলে আমাদের সেবার নামটা দেখতে পারবেন। এই যে দেখেন, এই যে প্রোভাইডারের এখানে গিয়ে এসিপি গেলেই আপনারা হচ্ছে দেখতে পারবেন। ওকে, হুম, এই যে দেখেন এখানে এটা আছে, সো গেলেই দেখা যাবে যে কি অবস্থা। আর সার্টিফিকেশনের ডাইরেক্টরি অফ সার্টিফিকেশনে গিয়ে যারা হলো অ্যাক্টিভ সার্টিফিকেট আছে ওখানে গেলেও আপনি দেখতে পারবেন আইবিও বোর্ডেরটা। তো এরকম করার কোনো সুযোগই নাই যে আপনাকে কেউ বলবে যে আমি সার্টিফাইড না। ওকে, এখানে জাস্ট হলো আপু সরি স্লাইড গুলো দেয়া যাবে না, এমন আমি এগুলো দেখেছি যে দিলে অনেক বেশি ম্যাল প্র্যাকটিস হয়, আমি তাই দিতে পারছি না আপু। দিলে এগুলো কপি পেস্ট করে দেখা যায় আরেকজন এই সেম ট্রেনিং করাইছে, ওই জন্য আমি পার্সোনালি দিতে পারছি না। আচ্ছা, আপনারা যদি বাংলাদেশ লিখে সার্চ দেন তখন হলো একবারে বাংলাদেশ থেকে যারা যারা আছে সবারটা একবারে চলে আসবে। ওকে, দেখেন আমি আমার আইবিটিটা রিনিউ করি নাই, যার জন্য হচ্ছে এটা হালকা হয়ে যায়। যেটা আপনি রিনিউ না করবেন ওটা হালকা হয়ে যাবে, আদারওয়াইজ যেগুলো গাঢ় থাকবে তার মানে আপনি এখনো অ্যাক্টিভ আছেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা যদি একটু অ্যালাউ করেন তাহলে আমি আপনাদের সবার একটা ছবি তুলতে চাচ্ছি জাস্ট পোস্টের জন্য। যারা যারা কমফোর্টেবল প্লিজ একটু ক্যামেরা অন করবেন। আমি হলো ছবি তুলতে চাচ্ছি একটু আমাদের ফেসবুকে দেওয়ার জন্য। যে যেভাবে কমফোর্টেবল থাকেন, কোনো সমস্যা নাই।
প্লিজ একটু সবাই ক্যামেরা অন করি, যদি যেভাবে আপনারা কমফোর্টেবল থাকেন একটা ছবি তুলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর সবাই একটু গুগল ফর্মটা ফিল আপ করে দিবেন, তাহলে যেটা হবে যে আমরা আরো বেশি ইমপ্রুভ করতে পারবো আর কি আমাদের সাইড থেকে। আর আপনারা সবাই এসেছেন সময় মতো, পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে, অনেক বেশি ধন্যবাদ। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে শর্টে অ্যাড করতে পারেন। আপু আমি একটু কোশ্চেন করি। আপু, আয়ুষকে তো একটু একটু লেখা শিখাইছি, নর্মাল স্কুলে নিয়ে যাই। ও হচ্ছে টিচারদের সাথে লিখে না, মানে আমার সাথে লিখে। বুঝতে পেরেছি আপু, এইটা হলো আপনার, এইটা হচ্ছে টিচার ট্রেন না হলে তারপর লিখাইতে পারবেন, আপনি তো বুঝতেই পারতেছেন আমি কি বলতে চাচ্ছি, বুঝতে পারছেন? তো টিচারকে আসলে জানতে হবে। আপনি আপু কোনো ট্রেন মানুষের কাছে দেন, ইনশাল্লাহ পারবে। হ্যাঁ, দেখি বাসায় টিচার দেওয়ার চিন্তা করতেছি হ্যাঁ সেজন্য। আপু, কারণ ও অনেক অনেক সবার কথাই শুনে, ও না শোনার কিছুই নেই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। জি জি জি, কারণ হচ্ছে এত সুন্দর একটা হচ্ছে প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য অনেক কিছু জানা বা শেখার হইলো ব্যক্তিগত ভাবে। থ্যাংক ইউ। যে আমার সাথে সবাই একমত। এখানে যারা গার্ডিয়ান আছে পরিচিত কিংবা অপরিচিত, সবাই যদি আপু এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা যারা এখানে ফিডব্যাক দিচ্ছেন, এখানে ফিডব্যাকটা না দিয়ে ওখানে যে ফর্মটা ফিল আপ করে নিচে ফিডব্যাকটা দিয়ে দিবেন, তাহলে ভালো হবে আপনাদের। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। টাটা, গুড নাইট। গুড নাইট।